সংস্কারের জন্য যে ঐক্যের প্রয়োজন, সেই ঐক্যের আবেদনটা আরও জোরের সঙ্গে জানানো। ঐক্যের মধ্য দিয়ে সংস্কার এবং সংস্কারের মধ্য দিয়ে একটা অর্থবহ নির্বাচনের মধ্যে দিয়ে যাবার জন্য আমাদের যে পথযাত্রা, সেই যাত্রাটাকে সুগম করা, সেই যাত্রাকে সুনির্দিষ্ট করা, লক্ষ্যভিত্তিক করা, সেটার জন্য নাগরিক সমাজের বিভিন্ন অংশ, বাংলাদেশের বিভিন্ন অংশকে, যারা গণতন্ত্র মনা, যারা ফ্যাসিবাদ বিরোধী, তাদেরকে আমরা আজকে এই 2 দিনের যে 27 এবং 28 শুক্র শনিবার 5টি অধিবেশনে বিভক্ত আমাদের এই জুলাই অভ্যুত্থান পরবর্তী জাতীয় সংলাপ, আমরা আশা করব আপনারা সকল পর্বে আপনারা অংশগ্রহণ করবেন, এই বার্তাটা বহন করে নিয়ে যাবেন। আমরা যে বাংলাদেশ পেয়েছি, সে বাংলাদেশ আমরা আর কোনোভাবে হারাতে চাই না। আমরা আজকে আমাদের আনুষ্ঠানিক আয়োজন এখনই শুরু হতে যাচ্ছে। আমি প্রথমেই আহ্বান জানাবো জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আমাদের মধ্যে উপস্থিত জুলাই যোদ্ধা, আহত জুলাই যোদ্ধাদের আমরা সসম্মানে তাদেরকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আমাদের সহযোদ্ধা এবং শহীদের সাথীরা তারা সকলে চলে এসেছেন। আমরা প্রথমেই যাদেরকে আমরা হারিয়েছি, যাদের রক্তের ঋণ বাংলাদেশ কখনোই শোধ করতে পারবে না, সেই স্বজনহারা এবং শারীরিক ক্ষতির শিকার হওয়া মানুষেরা, আমরা তাদেরকে সাথে নিয়ে আমাদের জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া 2000-এরও বেশি ছাত্র জনতার প্রতিনিধিদের জন্য 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করব। সবাইকে ধন্যবাদ। আমি জুলাই অভ্যুত্থানের চেতনার জায়গা থেকে এখানে কথা বলবার জন্য আহ্বান করছি 4 আগস্টে গুলিবিদ্ধ হওয়া ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জনাব আবু বকর সিদ্দিককে। জনাব আবু বকর সিদ্দিক, তিনি 4 আগস্ট ঢাকায় রাজপথে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।
আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আমি সর্বপ্রথম স্মরণ করছি জুলাই বিপ্লবের আমার সেই শহীদ ভাইদের, এবং আজকের এখানে আমার সাথে উপস্থিত আছেন জুলাই বিপ্লবের যুদ্ধাহত ভাই, আমার সহযোদ্ধা ভাইগণ। আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং দেশের বিজ্ঞ আলোচকবৃন্দ। সবাইকে বিজয়ের মাসের রক্তিম শুভেচ্ছা এবং জুলাই অভ্যুত্থানের প্রণয়দানকারী জুলাই বিপ্লবের রক্তিম অভিবাদন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ৩রা আগস্ট যে প্রতিবাদ্যকে সামনে নিয়ে আমরা এক দফা দাবি উত্থাপন করা হয়েছিল, ফ্যাসিবাদের বিলাপ এবং নতুন বন্দোবস্ত। সবচেয়ে দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আজকে জুলাই অভ্যুত্থানের 4 মাস পরে এসেও আজকে আমরা দেখেছি যে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি জায়গায় দাঁড় করে ফেলেছে। আমি যদি স্পেসিফিকলি বলি, এর দায় আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর, এবং এর দায় স্পেসিফিক হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর। আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের অসহযোগিতার কারণে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে ইনিশিয়েটিভগুলো ছিল, যে উদ্যোগগুলো ছিল সংস্কার এবং ফ্যাসিবাদের যে বিলাপ, কিন্তু সেটা বিভিন্ন রাজনৈতিক দলের কারণেই সেটা হতে দেওয়া হয়নি, এবং তারা সেই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতামূলক আচরণ করার কারণে আমরা বিভিন্ন জায়গায় এখনও বিভিন্ন রাজনৈতিক দল ফ্যাসিবাদকে পুনর্বাসন করার জন্য যে প্রক্রিয়া চালাচ্ছে, এবং বিভিন্ন রাজনৈতিক দল ফ্যাসিবাদের অন্যতম দোসর যারা ফ্যাসিবাদকে ফাইন্যান্সিয়ালি সাপোর্টের মাধ্যমে ফ্যাসিবাদকে তার উদ্ধত্যপূর্ণ আচরণে সহযোগিতা করেছে, তারা তাদেরকে শেল্ডিং দিচ্ছে। আজকের এখানে আলোচনা হচ্ছে ঐক্য সংস্কার এবং নির্বাচন। আমরা যেহেতু একটি গণতান্ত্রিক দেশ, নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের রাষ্ট্রনেতা নির্বাচন করব। কিন্তু আমরা যদি বলি স্বাধীনতা পরবর্তী সময়ে 53 বছরে রাজনৈতিক দলগুলো যে সংস্কার করতে পারেনি, স্বাধীনতা পরবর্তী সময়ে 53 বছরে রাজনৈতিক দলগুলো যে সংস্কার করতে পারেনি, রাজনৈতিক দলগুলো যে সংস্কারের যে উদ্যোগগুলো ছিল সেটা গ্রহণ করতে পারেনি, বরং আমরা এখন এসে দেখেছি যখন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার এবং যেই বিভিন্ন সংস্কারের যে কাজগুলো নিয়েছেন, বরং রাজনৈতিক দলগুলো নির্বাচনকে এবং সংস্কারকে মুখোমুখি করে দিচ্ছেন। আসলে এটা আমাদের জাতি হিসাবে আমাদের ব্যর্থতা, এবং আমরা যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছি এটা আমাদের জন্য অপমানজনক। আর আমরা আজকে এখানে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমাদের ডক্টর ইউনূস স্যার। সেক্ষেত্রে হচ্ছে আমি যেহেতু আহত একজন, তা আমরা সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট দাবি হচ্ছে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা জুলাইয়ের ম্যাসাকারের সাথে সম্পৃক্ত, যাদের কারণে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, আমরা যেন তাদের সুস্পষ্ট বিচার দাবি করছি, এবং কারা ফ্যাসিবাদের দোষরদেরকে, যারা ফ্যাসিবাদীদেরকে দেশ থেকে সেফ এক্সিট দিয়েছে, আমরা সরকার যেন তাদের নামগুলো সামনে নিয়ে আসে, এবং আমরা যারা আহত আছি সরকারের পক্ষ থেকে যেন আমাদের উন্নত চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান, এবং আমাদের শহীদ পরিবারের যে ফ্যামিলিগুলো রয়েছে, অনেকেই তাদের একমাত্র উপার্জনক্ষম সন্তান হারিয়েছেন, এবং অনেকেই তাদের পরিবারের একমাত্র ছেলে হারিয়েছেন। সেই ক্ষেত্রে আমাদের সরকারের নিকট আমাদের দাবি থাকবে যে শহীদ পরিবারের পুনর্বাসন এবং শহীদ পরিবারের পাশে যেন আমাদের 1971 সালের বীর মুক্তিযোদ্ধা এবং শহীদদের প্রতি যেভাবে সম্মান দেখানো হয়েছে, ঠিক সেইভাবে যেন আমাদের শহীদ পরিবার এবং আহতদের প্রতি সম্মান দেখানো হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আবু বকর সিদ্দিক। এখন আমি আহ্বান করছি শহীদ ইমাম হোসেনের ভাই, যিনি সারা বাংলাদেশে শহীদ পরিবারদের সঙ্গে নিয়ে কাজ করছেন, জনাব রবিউল ইসলাম, শহীদ ইমাম হোসেন এর ভাই। আসসালামু আলাইকুম। আমি রবিউল আওয়াল, শহীদ ইমাম হাসান তাইমের ভাই। আপনারা আমার ভাইকে হয়তো সবাই দেখেছেন যাত্রাবাড়িতে যে ছেলেটাকে তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল। প্রিয় সুশীল সমাজের ব্যক্তিগণ সকলে এখানে উপস্থিত আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা উপস্থিত আছেন। আমি সকলের কাছে একটাই প্রশ্ন রাখতে চাই। আমি সারা বাংলাদেশে শহীদদের নিয়ে কাজ করি, 500 শতাধিক শহীদ ফ্যামিলি আমার সাথে কানেক্টেড। তারা সকলেরই একটা প্রশ্ন, আদৌ কি মুশতাক হোসেন খান,
সমাপনী বক্তা ডক্টর আলী রিয়াজ, আমরা আশা করছি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক তিনি আমাদের মধ্যে যে কোনো সময় উপস্থিত হবেন। আমি এখন এর পরের যে পর্ব সংলাপ অধিবেশন 1 সেটা এর ঠিক পরপরই শুরু হবে, যেটা মূল জায়গাটা থাকবে ঐক্যের প্রশ্ন। তারপরে আলোচনায় আসবে গুম খুন থেকে জুলাই গণহত্যা, বিচারের চ্যালেঞ্জ, সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা, এবং আগামীকাল সন্ধ্যায় শেষ অধিবেশন ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা। আমি এই উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিদের মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। আমি আহ্বান করছি অধ্যাপক আলী রিয়াজ, তিনি আমাদের অতিথিদেরকে সঙ্গে নিয়ে এবং এই পর্বের যে ধারণাপত্র পাঠ করবেন সাংবাদিক মুনির হায়দার, তিনি ডক্টর মুস্তাক খান এবং অন্যদের সঙ্গে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করবেন। পুরো অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ হচ্ছে, ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের পেজ থেকে। আপনারা দয়া করে সেটা শেয়ার করবেন। অনুষ্ঠানটা সুশৃঙ্খলভাবে অর্থবহভাবে শেষ করার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবেন। আমি এখন জুলাই অভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশের নির্মাণের জন্য যে আজকে আমাদের আলোচনা জাতীয় সংলাপ 2024 ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের উদ্যোগে, এই জাতীয় সংলাপে এখন আমি ধারণাপত্র এই কেন আমরা এটা করছি এই ধারণাপত্র পাঠ করবার জন্য আহ্বান করছি ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের অন্যতম সদস্য সাংবাদিক মুনির হায়দারকে। সাংবাদিক মুনির হায়দার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মূল সংলাপ আপনারা বুঝতে পাচ্ছেন, এই আনুষ্ঠানিকতার পরে শুরু হবে। আমাদের এই উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস, তিনি আমাদের সঙ্গে ভার্চুয়ালি মানে ভিডিও মাধ্যমে যুক্ত হবেন। তার একটি বক্তব্য আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে আসবে। আমি শুধু আমাদের এই দুদিনব্যাপী আয়োজনের উদ্দেশ্য এবং আয়োজনটা কিভাবে পরিচালিত হবে আগামী দুদিন সে সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব, এবং আমরা যারা আয়োজক সংগঠন ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আমাদের সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমি আলাদা আলাদাভাবে কারো নাম উল্লেখ না করে সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের এই আহ্বানে সাড়া দেবার জন্য, এখানে উপস্থিত হবার জন্য। শুরুতে শ্রদ্ধা জানাই সেই সব বীর তাজা প্রাণের প্রতি যারা ফ্যাসিবাদের পতন ঘটাতে গিয়ে নিজেদের জীবন দেশের জন্য উৎসর্গ করেছেন, এবং অকৃত্রিম ভালোবাসা এবং কৃতজ্ঞতা তাদের প্রতিও যারা নিজেদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে একটি উদারনৈতিক গণতান্ত্রিক এবং নিরাপদ বাংলাদেশ গড়বার জন্য লড়াই করেছেন। সম্মানিত সুধীগণ, আমাদের ইতিহাসের সাক্ষীগণ এরই মধ্যে পরিষ্কারভাবে সাক্ষ্য দিয়েছেন যে 1972 সাল থেকে এই ভূখণ্ডে যত গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে তার মধ্যে সবচাইতে ব্যাপক, রক্তক্ষয়ী এবং আলোড়ন সৃষ্টিকারী অভ্যুত্থান ছিল 2024 সালের জুলাই অভ্যুত্থান। এ লড়াই এক বিশেষ পটভূমিতে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং পর্যায়ক্রমে বাংলাদেশের সকল স্তরের আপামর জনসাধারণ, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সম্মিলিতভাবে এতে যোগ দেয়। এই আন্দোলন যখন গণ অভ্যুত্থানের রূপ নেয়, এর এক অভূতপূর্ব বৈশিষ্ট্য হলো যে সকল চিন্তার এবং ভিন্ন ভিন্ন মতাদর্শের মানুষ, কার কি ধর্ম, কার কি পরিচয়, সব কিছু ভুলে গিয়ে তারা এক সুতোয়, এক মোহনায় জড়ো হয়েছিলেন।
কোনো রকমের বিশ্বাসের পার্থক্য, রাজনৈতিক বিভাজন কিংবা ভিন্ন জাতিসত্তা, ধর্ম, বর্ণ কোনো পরিচয়ই আমাদের কাউকে আলাদা বা বিচ্ছিন্ন করেনি। বরং দেশের সকল শ্রেণীর মানুষ এক ফ্যাসিবাদী শাসনের পতন ঘটানোর জন্য, এক নতুন বাংলাদেশ গড়বার জন্য অভূতপূর্ব এক ঐক্যের স্রোতে এক জায়গায় জড়ো হয়। আমরা জানি যে 1971 সালে পাকিস্তানের 25 বছরের শোষণ বঞ্চনার বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের পূর্বপুরুষেরা আমরা লড়াই করেছিলাম। যুদ্ধের পর আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশও পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই দেশে আমাদের অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র এবং সাম্য প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি। সেই একটা স্বাধীন সার্বভৌম দেশ বলেও এই লড়াই আমাদের চলমান ছিল, এখনো আছে। 1975 সালে একটা পট পরিবর্তন হয়েছিল, 1990 সালে আরেকটি গণ অভ্যুত্থান হয়েছিল। শহীদ নূর হোসেনের মতো বীর সন্তানেরা বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক এই স্লোগান লিখে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল, কিন্তু গণতন্ত্র মুক্তি পায়নি, গণতন্ত্র আসেনি, মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। বরং আমরা দেখলাম সময়ের পরিক্রমায় এক পরিবার, এক ব্যক্তি, এক দলের এক মাফিয়াতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন আমাদের উপর চেপে বসে এবং দীর্ঘ 16 বছর আমরা সেটা জাতাকলে আমরা নিষ্পেষিত হয়েছি। এবং যে কারণে আমাদেরকে জুলাই অভ্যুত্থানের মতো এক বড় রকমের অভ্যুত্থানে আবার এক জায়গায় হতে হয়েছিল। এই অভ্যুত্থানে আমরা জানি প্রায় 2000 মানুষ, এখনো হিসাব চূড়ান্ত হয়নি, প্রায় 2000 মানুষ জীবন দিয়েছিলেন এবং হাজার হাজার মানুষ তাদের বিভিন্ন অঙ্গ হারিয়েছিলেন। এবং তারা এটি করেছেন বাংলাদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং একটি সহনশীল সমাজ প্রতিষ্ঠা করবার জন্য। আমরা জানি না আমাদের এই রক্ত দেওয়ার মধ্য দিয়েই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো, নাকি আমাদের আরো রক্ত দিতে হবে, আরো কতদিন লড়াই চালাতে হবে, কিংবা আদৌ হবে কিনা আমরা এখন এই ব্যাপারে নিশ্চিত না। হত্যাকারীদের বিচারের প্রসঙ্গে এখানে শহীদদের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা সবাই জানি, এগুলো সর্বত্র আলোচিত হচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা, বিশ্ব বরেণ্য বাংলাদেশী, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনি ইতিমধ্যে একটি উদার, গণতান্ত্রিক এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়বার কথা বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়বার কথা বলেছেন। এবং সে লক্ষ্যে এই অভ্যুত্থানের পটভূমিতে প্রয়োজনীয় পরিবর্তন সাধনের উদ্দেশ্যে তিনি বেশ কয়েকটি জাতীয় কমিশন গঠন করেছেন। আমরা জানি এখানে দুটি গুরুত্বপূর্ণ কমিশনের প্রধান, যারা এই ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের অন্যতম প্রতিষ্ঠাতাও, সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার আছেন। তাদের মতো আরও অনেকেই আছেন, যতদূর মনে পড়ে প্রায় 15টি কমিশন এ পর্যন্ত গঠন করা হয়েছে এবং সর্বশেষ জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। এগুলো সবকিছুই খুব মহান লক্ষ্যকে সামনে রেখে তিনি করেছেন এবং তার সঙ্গে যারা আছেন সবাই সেই মহান লক্ষ্যকে সামনে রেখে কাজ করছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তা সত্ত্বেও এই সমাজের অনেকেই খুব গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, এটা খুব গুরুত্বপূর্ণ। মানে এত আয়োজন সত্ত্বেও সমাজের অনেকেই খুব গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছেন যে কোনো পর্যায় থেকে ব্যক্তি স্বার্থে কিংবা গোষ্ঠী স্বার্থে কিংবা মতাদর্শের দ্বন্দ্বের কারণে কিংবা লোভ লালসার কারণে এক ধরনের অনৈক্যের সুর শোনা যায়। আমরা দেখতে পাই ঐক্যের ঘাটতি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জনের কথায়, বিভিন্ন জনের কাজে। এটা দেশের মানুষের বড় অংশকে নিঃসন্দেহে উদ্বিগ্ন করে। কারণ এত ক্ষয়ক্ষতির বিনিময়ে যে অভ্যুত্থান, যে পরিবর্তন সংঘটিত হয়েছে, সেই পরিবর্তনের পর এত অল্প সময়ের ব্যবধানে কোনো রকমের অনৈক্য, কোনো রকমের দ্বিধা বিভাজন খুব স্বাভাবিকভাবেই মানুষকে উদ্বিগ্ন করবে। আমাদের এই আয়োজনের পটভূমি এটাই, যে আমরা কেন এই আয়োজন করলাম। আমরা এই আয়োজন করেছি যে জুলাই অভ্যুত্থানের পটভূমিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে, প্রধানত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ন্যূনতম বোঝাপড়া থাকা দরকার, ন্যূনতম ঐক্যের জায়গায় থাকা দরকার, যেটা আমাদের মূল প্রতিপাদ্য, ঐক্য, সংস্কার এবং নির্বাচন। এই 3 লক্ষ্য অর্জন করবার জন্য আমাদের
বাকি দুটো লক্ষ্য অর্জন করবার জন্য প্রথম লক্ষ্যটা ঐক্য, এটা হলো পূর্ব শর্ত। ঐক্য যদি না হয় তাহলে পরের দুটো লক্ষ্য আমাদের অর্জিত হবে না, আমাদের সংস্কারও হবে না, আমাদের কাঙ্ক্ষিত মানের নির্বাচন, যেটার মধ্য দিয়ে আমরা একটা স্থিতিশীল জায়গায় গণতান্ত্রিক উত্তরণে যেতে চাই, সেটা সম্ভব হবে না। মূলত এই বোধ থেকে আমরা আমাদের ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ এই আয়োজন করেছে। এর মধ্যে আমাদের অন্যতম সদস্য জনাব ফারুক ওয়াসিফ বলেছেন যে ছয়টি অধিবেশন, উদ্বোধনী অধিবেশন সহ মোট 6টি অধিবেশনে আগামী দুদিন এই সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপ কিভাবে হবে এটা বলতে গেলে খুব পরিষ্কার করে একটা কথা বলি, আমরা ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ এই সংলাপের জন্য কোনো গাইডলাইন ঠিক করে দেবে না, আমরা কোনো নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া বা কোনো নির্দিষ্ট দিকে ধাবিত করার জন্য না। আমাদের লক্ষ্য যেটা লেখা আছে এটাই, সংস্কার এবং নির্বাচনের উদ্দেশ্যে একটা ঐক্য সৃষ্টি করা। তো এটাই গাইডলাইন আমাদের তরফ থেকে, মানে ফোরামের তরফ থেকে। কিভাবে আলোচনাটা হবে, নিশ্চয়ই এখানে যারা উপস্থিত হয়েছেন এবং আগামী 48 ঘন্টায় যারা আলোচনায় থাকবেন তারা কেবলমাত্র নিজেরা গতানুগতিক বক্তৃতা করবার জন্য কিংবা অন্যদের বক্তৃতা শুনবার জন্য এখানে নিশ্চয়ই আসেননি মূল্যবান সময় নষ্ট করে কষ্ট করে। নিশ্চয়ই তারাও এই আমাদের যে ঘোষণা তাতে অনুপ্রাণিত হয়েই এসেছেন যে আমাদের একটা ঐক্য দরকার, আমাদের একটা সংস্কার দরকার এবং আমাদের একটা খুবই অর্থপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন দরকার। সুতরাং আলোচনার মধ্য দিয়ে বা আমরা একটা পরিবেশ তৈরি করে দেওয়ার চেষ্টা করছি যাতে সবাই খোলা মন নিয়ে মুক্তভাবে কথা বলতে পারেন। কি বিষয়ে কথা বলবেন, যে কোন কোন জায়গায় এরই মধ্যে একমত আছেন আর কোন কোন জায়গায় দ্বিমত বা ভিন্নমত আছেন। যে সমস্ত জায়গায় আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলো একমত আছে সেটা তো আমাদেরকে অনেকখানি এগিয়ে রাখছে, আর যেখানে যেখানে দ্বিমত বা ভিন্নমত আছে কিভাবে সেটা দূর করা যায় সেটা নিয়ে তারা এই পরিবেশে যাতে কথা বলতে পারেন। আমরা শুধু একটি পরিবেশ তৈরি করে দেওয়ার চেষ্টা করছি, যেই পরিবেশ কাজে লাগিয়ে একটা আলাপ আলোচনার সংলাপ শুরু হবে এবং এটা এগিয়ে যাবে। আমরা মনে করতে চাই যে এই সংলাপ পর্ব 2 দিনের এটা সূচনা মাত্র। এরপরে আমাদের মতো অন্য কোনো সংগঠন কিংবা সরকার, আমরা বিশ্বাস করি কমিশনগুলোর রিপোর্ট পাওয়ার পরে সরকার নিজেও এই ধরনের সংলাপের আয়োজন করবে এবং তার মধ্য দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য একটা ন্যূনতম ঐক্যের জায়গায় আমরা পৌঁছাতে পারবো। আমি এখন সংক্ষেপে শুধু আমাদের ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ সম্পর্কে দুটি কথা বলে আমার কথা শেষ করব। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জন্ম 2022 সালের অক্টোবর মাসে, 10 অক্টোবর। ডক্টর বদিউল আলম মজুমদার আপনারা জানেন গণতন্ত্র এবং সুশাসনের জন্য এক লড়াকু সৈনিক, তার জীবনভর লড়ে গেছেন। প্রফেসর আলী রিয়াজ প্রখ্যাত একজন রাষ্ট্রবিজ্ঞানী, যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশ প্রফেসর, খুবই সুপরিচিত ব্যক্তিত্ব। মূলত তাদের দুজনের উদ্যোগে এটা গঠিত হয় এবং আমরা যারা কিছু করবার জন্য আমাদের মন সবসময় আকুপাকু করে, আনচান করে, আমরা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত একাডেমিক, স্কলার, রিসার্চার, অ্যাক্টিভিস্ট, আমরা তাদের আহ্বানে সাড়া দিয়ে এই ফোরামটা গঠন করি এবং গত 3 বছর আমরা 35টি, আমরা মূলত অনলাইনে অ্যাক্টিভ ছিলাম যেহেতু আমাদের সদস্যরা পৃথিবীর বিভিন্ন দেশে থাকে, বাংলাদেশেও আছেন অনেকে, অনলাইনে অ্যাক্টিভ ছিলাম। 35টি ওয়েবিনার করেছি গত 3 বছরে আমরা ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ইস্যুতে। এটি ফোরামের প্রথম ইন পার্সন কর্মসূচি। তো আমরা এই প্রথম কর্মসূচিতে আপনাদের সাড়া, উৎসাহ এবং সমর্থন দেখে অভিভূত এবং এই মুহূর্তে আমি খুবই আশান্বিত যে এই আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের লক্ষ্যের দিকে ইতিবাচকভাবে এগিয়ে যেতে পারবো। আমরা একটা অর্থপূর্ণ আলোচনার সূচনা করতে পারবো এবং শেষ পর্যন্ত আমরা একটা ন্যূনতম ঐক্যের জায়গায় আমাদের রাজনৈতিক শক্তি তথা আমাদের গোটা জাতিকে আমরা দেখতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জনাব মুনির হায়দার। বাংলাদেশের এই লড়াই, বাংলাদেশের জনগণের যে আত্মমর্যাদা, তার জান ও জবান রক্ষা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার লড়াই, কিন্তু একই সঙ্গে আমরা মনে করি এই লড়াই বৈশ্বিক গণতন্ত্রের লড়াই। গোটা পৃথিবীতে যখন কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ দেশে দেশে বিশেষ করে পরাশক্তিগুলোর দখলে চলে গেছে এক একজন পপুলিস্ট, কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী বা সাম্প্রদায়িক নেতারা। আপনারা আমাদের দক্ষিণ এশিয়া দেখুন,
আপনারা পূর্ব এশিয়া দেখুন, আপনারা ইউরোপ এবং আমেরিকা মহাদেশ দেখুন, গণতন্ত্র সবখানেই পিছু হচ্ছে এবং নানান ধরনের নির্বাচিত বা অনির্বাচিত কর্তৃত্ববাদী শাসকেরা বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের ক্ষমতায় চলে আসছেন। সেই রকম একটা সময়ে বাংলাদেশ পৃথিবীর সামনে গণতন্ত্রের জন্য একটা দেশের মানুষ কতটা লড়াই করতে পারে, কতটা জেদ ধরতে পারে, কতটা আত্মদান করতে পারে, সেই প্রমাণ কিন্তু বাংলাদেশের ছাত্র তরুণরা রেখে গেছে। ফলে আজকে আমরা যদি মনে করি যে আমরা শুধুমাত্র 300 জন এমপি আমরা চাই বা শুধুমাত্র কয়েকটি কসমেটিক সার্জারি করে একটা সংস্কার করে যেতে চাই, আমরা হয়তো আমাদের পেছনে গোটা পৃথিবীর যে দায়িত্ব রয়েছে সেটা বোধহয় আমরা ভুলে যাচ্ছি। ইউক্রেনে গণতন্ত্র পরাজিত, বাংলাদেশের লড়াই যদি জয়ী না হয় তাহলে পৃথিবীর আর কোনো উন্নয়নশীল দেশ গণতন্ত্রের জন্য এতটা সাহসী, এতটা উচ্চাভিলাষী, এতটা মরণপণ লড়াই করতে আর সাহস পাবে না। ফলে আমরা যাতে মনে রাখি যে আমরা গোটা পৃথিবী, পশ্চিমা দুনিয়া যারা বলছেন গণতন্ত্রের প্রহরী, তারা যাতে মনে রাখেন যে বাংলাদেশের লড়াই কোনো মতবাদ বা গোষ্ঠীর লড়াই না, এটা বিশ্ব গণতন্ত্রের লড়াই। তাদের দায়িত্ব রয়েছে এই লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকার, কেননা বাংলাদেশ পরাজিত হলে আজকে পৃথিবী পরাজিত হবে, গণতন্ত্র পরাজিত হবে বৈশ্বিকভাবে। ফলে আমরা একটা বিশ্ব ঐতিহাসিক মাত্রায় আমাদের এই লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি এবং সেই লড়াইয়ে আজকে আমাদের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, আমাদের মধ্যে এর আগেই উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত দপ্তরের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান, আমাদের মধ্যে বিএনপি, জামাতে ইসলাম সহ অন্য দলগুলোর নেতৃবৃন্দ রয়েছে, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সাহেব রয়েছেন, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জননেতা জোনায়েদ সাকি, উপস্থিত রয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি সমন্বয়ক নুরুল হক নূর সহ অজস্র আরও নেতাকর্মীরা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গণ ফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ছাত্র নেতৃত্ব উপস্থিত রয়েছেন, উপস্থিত রয়েছেন এবি পার্টির জনাব সুলাইমান চৌধুরী, জাসদের তানিয়া রব। বন্ধুরা, আমরা যেটা বলছিলাম, আমাদের মূল পর্বে যাবার আগে একটু পরেই আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা, যিনি জুলাই গণ অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছেন, তিনি এর আগে বৈশ্বিকভাবে দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের ছাত্র তরুণেরা তাকে বাংলাদেশে দায়িত্ব পালনের জন্য আহ্বান করে এনেছে। আমরা একটু পরই তাঁর বক্তৃতা, ভিডিও বক্তৃতাটা আমরা শুনতে পাবো। আমি আপনাদের সাংবাদিক ভাইদের অনুরোধ করি আমাদের মূল অনুষ্ঠানটি চালিয়ে যাবার ক্ষেত্রে সহযোগিতা করবেন এবং আমাদের ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের স্বেচ্ছাসেবকদের আহ্বান জানাই আমরা এখনই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তৃতা মধ্য দিয়ে, তিনি আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, তার বক্তৃতার পরে আমরা মূল আলোচনায় প্রবেশ করব। আমি অনুরোধ করছি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভিডিও উপস্থিতির মাধ্যমে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, অর্থনীতিবিদ, নোবেল পুরস্কার বিজয়ী, বাংলাদেশের মানুষের ভাগ্যের সাথী ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিডিও বক্তৃতার মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে আমরা অনুষ্ঠানকে জাতীয় পর্যায়ে যুক্ত করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত ছাত্রছাত্রী, তরুণ তরুণী, নারী ও পুরুষ সকল নাগরিককে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের সকল যোদ্ধাদের। বিশেষ করে অভিবাদন জানাই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র জনতাকে, যারা আহত হয়েছেন, চোখের দৃষ্টি হারিয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে,
তাদের প্রতি আমাদের ঋণ শোধ হওয়ার নয়। নতুন বাংলাদেশ গঠনে তাদের প্রেরণা ও অবদান জাতি কখনো ভুলতে পারবে না। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি। এই রূপান্তর দ্রুত সফলভাবে কার্যকর করার জন্য আমাদেরকে সকল শক্তি নিয়োজিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। পেছনে ফেরার কোনো সুযোগ আমাদের নেই। আমাদের এই কাঙ্ক্ষিত রূপান্তরের লক্ষ্য হবে সকল ধরনের বৈষম্য অবসানের রাজনৈতিক আয়োজন নিশ্চিত করা, এদেশে গণতান্ত্রিক ও নাগরিক সমতা ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না। ফেসিবাদ বাংলাদেশকে আদর্শভিত্তিক সকল রকমের লক্ষ্য থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল। আমরা আবার প্রিয় বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে কাজ করছি। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের পক্ষ থেকে আপনাদের এই জাতীয় সংলাপ আমাদেরকে আমাদের নতুন কক্ষপথ রচনা এবং তার যথাযথ স্থাপনে বিশেষভাবে সাহায্য করবে। আমি ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য, দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনারা এই সংলাপে তিনটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন: ঐক্য, সংস্কার ও নির্বাচন। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই তিন লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। পাশাপাশি আমরা ভুলতে পারি না যে আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে। মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। গুম খুন থেকে জুলাই গণহত্যার বিচারের চ্যালেঞ্জের বিষয়টি আপনারা আপনাদের সংলাপের অন্তর্ভুক্ত করেছেন, এতে আমি আশ্বস্ত হয়েছি। সুধীবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থান কেবল বাংলাদেশকে মুক্তই করেনি, আমাদের স্বপ্নকেও তুমুল সাহসী করে তুলেছে। বাকহীন বাংলাদেশ জোরালো কণ্ঠে আবার কথা বলার শক্তি ফিরে পেয়েছে। এই দৃঢ়কণ্ঠ আবার ঐক্য গঠনে সোচ্চার হয়েছে। ঐক্য আমাদের মূল শক্তি। জুলাই অভ্যুত্থান আমাদেরকে ঐতিহাসিক মাত্রায় বলীয়ান করেছে। গত 5 মাসে এই ঐক্য আরও শক্তিশালী হয়েছে। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরও মজবুত হচ্ছে। এই ঐক্যের জোরেই এখন আমরা অসাধ্য সাধন করতে পারি। এখনই আমাদের সর্বোচ্চ সুযোগ। এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেটা সকল নাগরিকের জন্য সম্পদের ও সুযোগের বৈষম্যহীনতার নিশ্চয়তা প্রদান করবে। যত নিম্ন আয়ের পরিবারেই জন্মগ্রহণ করুক না কেন, প্রতিটি নাগরিকের, তিনি নারী হোক আর পুরুষই হোক, তিনি যেন বিনা বাধায় তো বটেই, বরং রাষ্ট্রের আয়োজনে তার সৃজনশীলতা প্রকাশ করে যে কোনো পর্যায়ের উদ্যোক্তা হতে পারেন, অথবা তিনি যে কোনো ধরনের কর্মজীবন চান তাই বেছে নিতে পারবেন। এমন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিবেশ থাকবে যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই পরিচিতি অবান্তর হয়ে পড়বে। সবার একটিই পরিচয়, আমি বাংলাদেশের নাগরিক এবং রাষ্ট্র আমাকে আমার সকল অধিকার প্রদান করতে বাধ্য। রাষ্ট্রের কাছে এবং অন্য নাগরিকের কাছে আমার অন্য কোনো পরিচয় দেবার প্রয়োজন হবে না, যেখানে ব্যক্তিবন্দনার কোনো সুযোগ থাকবে না। দেশের ভেতরে বা বাইরে প্রভুভৃত্যের কোনো সম্পর্কের সুযোগ থাকবে না। আমরা বাংলাদেশের নাগরিক হবার সুবাদে হব বিশ্ব নাগরিক। দেশের মঙ্গল সাধন করা যেমন হবে আমাদের নাগরিক দায়িত্ব, তেমনি বিশ্বের মঙ্গল সাধন করাও আমাদের কর্তব্য। এই দায়িত্ব আমরা সমানভাবে পালন করব। আমাদের তরুণ তরুণীরা দ্রুত এই দুই দায়িত্ব সমানভাবে পালন করার জন্য প্রস্তুতি নেবে। প্রিয় সহনাগরিকবৃন্দ, স্বাধীনতার পর অর্ধ শতাব্দী অতিক্রম করে আমরা এক ঐতিহাসিক আত্মত্যাগের বিনিময়ে এক অপূর্ব সুযোগের মুহূর্ত সৃষ্টি করেছি।
এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই কিংবা অপারগ হই, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোনো প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আজকের সংলাপের মূল লক্ষ্য হল সবার পক্ষ থেকে সর্বোচ্চ কণ্ঠে ঘোষণা দেওয়া যে আমরা এই সুযোগ কিছুতেই হাতছাড়া হতে দেব না। আমরা একতাবদ্ধভাবে এই সুযোগের প্রতিটি মুহূর্ত সর্বোত্তম কাজে লাগাব। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকে আপনাদের সংলাপে ঘোষণা দিন কে কিভাবে এই মহাগৌরবের দায়িত্ব পালন করবেন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মক শেষ হয়ে গেছে, শেষ না তো, আটকে গেছে। একটু সম্ভবত কারিগরি সমস্যা হয়েছে বক্তৃতার শেষ মুহূর্তে। আপনার কাছে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবার জন্য অনুরোধ জানাই। আমাদের মধ্যে এর মধ্যে উপস্থিত হয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর জাহিদুর রহমান বিশিষ্ট বক্তা, রয়েছেন মুশফিক ফজল আনসারি। আমরা আমাদের অনুষ্ঠানটা চালিয়ে যাব, আপনাদের কাছে কিছুটা সময় চেয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা একেবারে শেষ পর্যায়ে ছিলাম, যেখানে তিনি আমাদের বিদায় সম্ভাষণ জানিয়ে অনুষ্ঠানটি করবেন। সেই পর্বটি কোনো কারণে, কারিগরি কারণে, তো আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমি এখন আমাদের পরে আবার আমরা এইটি দুই অনুষ্ঠানের বিরতিতে আরেকবার আমরা চালাবো, দুইটি সেশনের বিরতিতে। এখন আমি আহ্বান জানাচ্ছি জাতীয় সংলাপ 2024-এর যে মূল থিম,
ঐক্য সংস্কার নির্বাচন সে বিষয়ে মূল বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মুস্তাক হোসেন খান। মুস্তাক হোসেন খান লন্ডন স্কুল অব ইকোনমিক্স এর অন্তর্গত সোয়াসের অধ্যাপক। রাজনৈতিক বন্দোবস্ত যে ধারণাটা আমরা আজকে কথা বলছি সেটা তারই একটি গবেষণা থেকে আসা শব্দ 80-র দশক শেষের দিকে। তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এখন আমি আহ্বান জানাচ্ছি ডক্টর মুস্তাক হোসেন খান। উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক নেতৃত্ব, সকলে যারা আজকে এখানে এসেছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং আহ্বায়কদের ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আজকে সকালে আমরা যেই শহীদ পরিবারের কিছু অভিভাবকদের, ভাই বোনদের কথা শুনলাম, আপনারা হয়তো সবাই তখন ছিলেন না। তাদের সেই আবেগপূর্ণ ক্ষোভ, দুঃখের কাহিনী আমাদের সবাইকে আপ্লুত করেছে। আমি মনে করি যদি আমরা এখন আবার এই আরেকটা এরকম রক্তক্ষয়ী আন্দোলনের পরে আবার সেই আগের কায়দায় ফেরত যাই, আমরা যদি ব্যর্থ হই আবার বাংলাদেশকে একটা ভালো জায়গায় নিতে, শুধু যে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না, আমরা সবাই, আমি, আপনি সবাই আমাদের লজ্জিত হওয়া উচিত, একটা জাতি হিসেবে লজ্জিত হওয়া উচিত। এটা হবে না কারণ আমরা সেই আন্দোলন, সেই সংগ্রাম আমরা থামাবো না। এই ওয়াদা করেই আমরা এখানে এসেছি আজকে যে ঐক্য, সংস্কার, নির্বাচন এই তিনটাকেই আমাদের সামনে রাখতে হবে। এবং এই তিনটার মধ্যে আমার মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ঐক্যের বিষয়টা। আমাদের ঐক্যটাকে ভাঙার জন্য অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে সকালে শহীদ পরিবারের কিছু লোক যেই গরম ভাষায় আমাদেরকে বলল যে সংস্কার আর নির্বাচনের মধ্যে ফাটলটা তৈরি করা হচ্ছে এবং এই ফাটলটা তৈরি করা হচ্ছে আমাদের ঐক্যকে ভাঙার জন্য, এটা আমার কথা না, এটা উনাদের কথা যারা আজকে সকালে মঞ্চে ছিলেন। এটা আমাদের ভোলা উচিত না, এই সুযোগটা আমাদেরকে কাউকে দেওয়া উচিত না যে অযথা ফাটল তৈরি করে আমাদের মধ্যে ঐক্যটা নষ্ট করলে এটাতে কারা লাভবান হবে? আমাদের দেশি বিদেশি শত্রুরাই লাভবান হবে, আর কেউ লাভবান হবে না। নির্বাচন ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই, সংস্কার ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই, ঐক্য ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। এর মধ্যে কোনো ফাটল আনার কোনো সুযোগ নাই। এখন সংস্কার নিয়ে আমরা কথা বলছি। আমি এই শুরুতেই কিছু প্রশ্ন উত্থাপন করতে চাই আগামী 2 দিনের আলোচনার জন্য। সংস্কার মানেটা কি? আমরা যে সংস্কার নিয়ে কথা বলছি, সংস্কার জিনিসটা কি? আমরা বুদ্ধিজীবী, আমরা বিভিন্ন কমিশনে বসে দলিল লিখছি, প্রস্তাবনা লিখছি সংস্কারের। আমিও একটা কমিশনে আছি, এরকম অনেক কমিশন আছে। কিন্তু দালিলিক প্রস্তাব এটা কিন্তু সংস্কার না। আমরা একটা প্রস্তাব দিচ্ছি আইন এভাবে পরিবর্তন করা উচিত, এটা কিন্তু সংস্কার না। এটা সংস্কারের পূর্ব শর্ত, এটা সংস্কারের প্রথম পদক্ষেপ। রাজনৈতিক বন্দোবস্তের যে বিশ্লেষণ, রাজনৈতিক বন্দোবস্তের যে তত্ত্ব, এটা কি বলে? খুব সহজ ভাষায় এটা বলে যে সংস্কারের 2টা দিক আছে এবং 2টো দিকই খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আইন কানুন, অবশ্যই আইন কানুন ঠিক করতে হবে, সেটা সংবিধানই হোক আর ছোট ছোট আইন কানুনই হোক, আইন কানুনগুলো আমাদের ঠিক করতে হবে। কিন্তু আইন কানুন ঠিক করলেই হবে না, তার পাশাপাশি সেই আইন কানুন বাস্তবায়ন করার ক্ষমতা আছে কিনা আপনার, সেটাও নিশ্চিত করতে হবে।
অর্থাৎ আইন কানুন আর ক্ষমতা এই দুটায় সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আমরা যদি মনে করি যে বাংলাদেশের সমস্যা হয়েছিল আইন কানুন ভুল হওয়ার কারণে, আমরা সাংঘাতিক ভুল করব। বাংলাদেশের আসল সমস্যাটা ছিল বাংলাদেশে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে গেছিল, ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে গেছিল। এবং ক্ষমতা জিনিসটা কি এটা আমাকে বুঝতে হবে, কেন কেন্দ্রীভূত হয়েছিল সেটা বুঝতে হবে, এই ক্ষমতাকে কিভাবে আবার বিস্তারিতভাবে বিভাজন করা যায় সেটা আমাদের বুঝতে হবে। শুধু আইন কানুন পরিবর্তন করলে হবে না কেন, আপনাদের একটা সহজ ব্যাখ্যা দেই। বিগত ফ্যাসিস্ট সরকার তাদের ক্ষমতা ব্যবহার করে শুধু আইন কানুনগুলো তাদের পক্ষে আনে নাই, তাদের নিজের আইন কানুনও তারা বারবার ভেঙেছে। ঠিক আছে, আপনাকে একটা এক্সাম্পল দেই। ধরেন বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে গেছে, তার আর কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নাই। তখন বাংলাদেশ সরকার এমন কিছু আইন করছে যে একটা বিশেষ কোম্পানি তার অর্থ এই দেশ থেকে আরেক দেশে নিয়ে যেতে পারছে শুধু সেই কোম্পানির জন্য। বা এমন একটা এসআরও করছে যে আমার কোম্পানির জন্য আমি ট্যারিফটা কমিয়ে দিলাম আর সবাই ট্যারিফ ভালো থাকলো। এগুলা হচ্ছে ক্ষমতা অপব্যবহার করে আইন কানুন তৈরি করা। কিন্তু আসল যেটা বড় বড় চুরি হয়েছে বাংলাদেশে, সেটা আইন কানুন পরিবর্তন করে হয় নাই, আইন কানুন ভেঙে করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আইন ছিল যে বোর্ড তার নিজের লোকদেরকে ঋণ দিতে পারবে না, ছিল না? তো ওই আইন তো ভঙ্গ করে নিজের লোকদেরকে ঋণ নিয়ে পুরো ব্যাংক খালি করে ফেলছে। এটা তো আইন কানুনের দোষ না, এটা হচ্ছে আইন কানুন ভাঙার ক্ষমতার দোষ। এখন আমরা আরো সুন্দর সুন্দর আইন কানুন করে দিলাম, রাজনৈতিক দলগুলো সেটা মেনেও নিল, আইনও পাশ হয়ে গেল। তারপরে ওই একই ক্ষমতাশীল গোষ্ঠীগুলা ওই আইন কানুনগুলো ভাঙলো, আর আমরা থামাতে পারলাম না। তাহলে লাভটা কি হলো? তাহলে তো আমরা আরো ব্যর্থ হলাম, যে আরো সুন্দর আইন কানুন ওগুলাও ভাঙা হলো। আমাদের আগের আইন কানুন কি সবগুলাই খারাপ ছিল? মানা হয় নাই, ইম্পিউনিটি ছিল। আমি আইন কানুন দিনে দুপুরে ভাঙছি, সবার সামনে ভাঙছি, কিছুই হচ্ছে না আমার, ওইটাই ছিল সমস্যা। তো শুধু আইন কানুন ঠিক করাতে আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না, আইন কানুন ঠিক করতে হবে। কিন্তু যেটা মূল সমস্যা সেটা হচ্ছে বাংলাদেশের যে ক্ষমতার বিন্যাসটা, যে একটা এমন একটা জায়গায় চলে গেছিল যে পুরো দেশটা এখন ভেঙে পড়ার অবস্থায়, ওইখানে আমাদেরকে নজর দিতে হবে। একই সঙ্গে আইন কানুনও ঠিক করতে হবে, ক্ষমতার বিন্যাসটাকেও ঠিক করতে হবে। আইন কানুন ঠিক করার অনেক সহজ কাজ, আমাদের কমিশন সব রিপোর্ট দিয়ে চলে যাবে। কিন্তু এই রিপোর্ট কি মানা হবে? আমরা ইতিমধ্যেই দেখছি যে এটার বিরোধিতা শুরু হয়ে গেছে। আচ্ছা, মেনেও নিল, আইনও হয়ে গেল, সংবিধান সংশোধন হয়ে গেল, তারপরে আমাদের যে নির্বাচন কমিশন ছিল, আমাদের যে নির্বাচন হতো না, এটা কি নির্বাচন কমিশনের আইনের কারণে? হ্যাঁ, খানিকটা আইনের কারণে, কিন্তু মূলত ওই নির্বাচন কমিশন যাই বলতো কেউ তো মানত না সেটা তো একটা ভিন্ন সমস্যা। তো এখন আসি ক্ষমতার প্রশ্নটাতে। ক্ষমতা কেন গুরুত্বপূর্ণ এবং ক্ষমতা জিনিসটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। ক্ষমতার অনেকগুলো উৎস আছে। একটা হচ্ছে অর্থনৈতিক, আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, আমি টাকা খরচ করে আপনাকে পিটাইতে পারি, আপনার বিরুদ্ধে আমি পুলিশ পাঠাতে পারি, আপনার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে পারি। কেন নিতে পারি? কারণ আমার অনেক টাকা আছে। তো ক্ষমতার একটা উৎস হচ্ছে আর্থিক। ক্ষমতার আরেকটা উৎস হচ্ছে সাংগঠনিক, আমি সংগঠন করতে পারি, আমি দলবদ্ধ হয়ে আপনাকে গায়েব করে ফেলতে পারি, আপনাকে পিটাইতে পারি। তো ক্ষমতার আরেকটা উৎস হচ্ছে সাংগঠনিক। ক্ষমতার একটা তৃতীয় উৎস আছে, সেটা হচ্ছে ভাবাদর্শগত বা বয়ানের ক্ষমতা। আমি যদি এমন একটা বয়ান তৈরি করতে পারি, এমন ভাবাদর্শ তৈরি করতে পারি যে আমাকে বিরোধিতা করতে আপনি ভয় পান,
কারণ আমার এই ক্ষমতা আছে যে আমি আপনাকে দেশদ্রোহী ঘোষণা করে দিতে পারি, আপনাকে আমি জাতির মানে শত্রু বলে দিতে পারি, এবং এটা মিথ্যা সবাই জানে, কিন্তু এটা চ্যালেঞ্জ করার মতন কারো সাহস নাই, কারণ তাকেও আমি বলে দিতে পারি, সবাই রাজাকার হয়ে যেতে পারে। এটাও ক্ষমতার উৎস। এখন জুলাই অভ্যুত্থানের ফলে এই সবগুলা ক্ষমতার উৎস আংশিকভাবে আঘাতগ্রস্ত হয়েছে, কিন্তু বিনষ্ট হয় নাই। সব থেকে বড় ধাক্কাটা এসছে আওয়ামী বয়ানের উপরে। আওয়ামী বয়ানটা মার খেয়েছে, এটা একটা বিরাট বিজয়। আওয়ামী বয়ান এখন আর কাজ করছে না, এটা একটা বিরাট বিজয়। কিন্তু যে সাংগঠনিক এবং আর্থিক শক্তির উপরে সেই ক্ষমতার কেন্দ্রীভবন হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয় নাই, আংশিকভাবেও যে নষ্ট হয়েছে এটারও এখন প্রমাণ দেখা যাচ্ছে না। এখন ক্ষমতার যেই রূপ বাংলাদেশের মতন দেশে, এটা খানিকটা হচ্ছে আনুষ্ঠানিক, যেটা দৃশ্যমান, কিন্তু বেশিরভাগই হচ্ছে অনানুষ্ঠানিক, যেটা আমরা স্পষ্টভাবে দেখতে পারি না কিন্তু ভিতর থেকে কাজ করছে। এই যে লুকানো বা গোপন ক্ষমতার আপনার নেটওয়ার্কগুলো, এগুলো আমাদের মতন দেশে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচাইতে কঠিন এগুলোকে ভাঙা। আপনি যে কোনো আনুষ্ঠানিক একটা সংগঠন দেখবেন, সেটা দেখে কিন্তু আপনি ক্ষমতার উৎস বুঝতে পারবেন না। যেমন ধরেন আপনি একটা বিজনেস অ্যাসোসিয়েশন দেখছেন, বিজনেস অ্যাসোসিয়েশনের সব রকমের ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব এখানে আছে, সেটার একটা নির্বাচনও হয় ইত্যাদি ইত্যাদি, কিন্তু আসল ক্ষমতা কোথায়? আসল ক্ষমতা হচ্ছে আপনার ওই কাঠামোর নিচে কাজ করছে, গোপনে কাজ করছে, নেটওয়ার্কের মাধ্যমে কাজ করছে। যাদের আসল টাকা আছে সেটা কালো টাকা, যাদের আসল শক্তি হচ্ছে সেটা হচ্ছে অনানুষ্ঠানিক সাংগঠনিক শক্তি, তারা নেটওয়ার্ক তৈরি করছে। আপনি একটা রাজনৈতিক দল দেখেন, একটা রাজনৈতিক দলের একটা আনুষ্ঠানিক কাঠামো আছে, কিন্তু আসল ক্ষমতা কোথায়? আসল ক্ষমতা হচ্ছে অনেক ব্যক্তির হাতে, যারা তাদের ব্যবসায়ীদের সঙ্গে, কালো ব্যবসায়ীদের সঙ্গে লেনদেন আছে, যারা দলের টাকা নিয়ে আসছে, যাদেরকে হয়তো পার্টির নেতৃত্ব সেভাবে শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করাতে পারে না। আসল ক্ষমতা আর আনুষ্ঠানিক ক্ষমতা, এটার মধ্যে বাংলাদেশে একটা বিরাট পার্থক্য আছে। সেটা রাজনৈতিক দলের মধ্যে, বিজনেস অ্যাসোসিয়েশনের মধ্যে, বিশ্ববিদ্যালয়ের মধ্যে। কে প্রমোশন পাবে, কার ক্ষমতা কোথায়, এটা আপনি সেই কাঠামো দেখে বুঝবেন না, সেটার ভিতরে আপনার যে অলক্ষিত গোপন পাওয়ার নেটওয়ার্ক কাজ করছে সেটাকে আপনাকে বুঝতে হবে। এই পাওয়ার নেটওয়ার্কগুলো বাংলাদেশে অত্যন্ত শক্তিশালী এবং তারাই কিন্তু অনেক কিছু নিয়ন্ত্রণ করে। দলের সাইনবোর্ড বদলা যেতে পারে, বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব চেঞ্জ হয়ে যেতে পারে, বিজনেস অ্যাসোসিয়েশনের নেতৃত্ব চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু আসল ক্ষমতা যাদের হাতে আছে তাদের হাতেই থেকে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সমস্যা। এখন সংস্কার যদি আমরা করতে চাই বাংলাদেশে, আমাদের দুইভাবে কাজ করতে হবে। একটা হচ্ছে আইন কানুন নিয়ে আমাদের আলোচনা করতে হবে, আরেকটা হচ্ছে যেই ক্ষমতার এই স্ট্রাকচারগুলো হয়ে গেছে, যেগুলো আমাদেরকে আইন কানুনগুলোকে বাস্তবায়ন করতে দিচ্ছে না, যেই স্ট্রাকচারগুলো আমাদেরকে কিছু লোকের হাতে ক্ষমতা কুক্ষিগত করতে সহায়তা করছে, সেই স্ট্রাকচারগুলোকেও আমাদেরকে শনাক্ত করতে হবে। সেই স্ট্রাকচারগুলোকে আমাদের আস্তে আস্তে পরিবর্তন করতে হবে, সেটা একদিনের কাজ না। এবং সেই কাজটাতে আমাদেরকে সকল শ্রেণীর লোক, সকল ধরনের লোককে আমাকে ঐক্যের মধ্যে আনতে হবে, যেখানে রাজনৈতিক দল একটা বড় শক্তি, ব্যবসায়ী প্রতিষ্ঠান একটা বড় শক্তি। সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের যদি নতুন বাংলাদেশ করতে চাই, আমাদের সেই পাওয়ার স্ট্রাকচারগুলোকে পরিবর্তন করতে হবে।
এখন এই পাওয়ার স্ট্রাকচারগুলো, এই যে গোপন পাওয়ার স্ট্রাকচারগুলো, অনানুষ্ঠানিক কাঠামোগুলো কেন এত শক্তিশালী হইল বাংলাদেশে? এটা শুধু বাংলাদেশের সমস্যা না, এটা সব উন্নয়নশীল দেশের কিন্তু এরকম কম বেশি এরকম হয়, কিন্তু এই কম বেশির মধ্যে অনেক পার্থক্য আছে। যখন একটা উন্নয়নশীল দেশ তার উন্নয়নের পথ শুরু করে, তখন এত রকমের সমস্যা থাকে সেই দেশে যে সবগুলো আনুষ্ঠানিকভাবে সমাধান করা খুব কঠিন। তখন মানুষে অনানুষ্ঠানিকভাবে, ইনফর্মালি অনেক সমস্যা সমাধান করতে শুরু করে, এটা স্বাভাবিক। কিন্তু যখন সেই সমাজটা আরো উন্নত হতে শুরু করে এবং সেখানে অনেক রকমের জটিল সিদ্ধান্তের প্রশ্নগুলো চলে আসে, তখন আর সেই অনানুষ্ঠানিক ব্যবস্থাগুলো কাজ করে না। তখন সেই অনানুষ্ঠানিক ব্যবস্থাগুলো আপনার প্রগতি, আপনার উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। আমরা সেই পর্যায়ে পৌঁছাই গেছি। আপনাকে একটা উদাহরণ দিয়ে জিনিসটা বুঝাই। যখন ঢাকায় গাড়ির সংখ্যা খুব কম ছিল, আমি মনে আছে আমি যখন 60-এর দশকে আমি ছোট ছিলাম, ঢাকার যে কোনো রাস্তায় আমি 7-8 বছরের বাচ্চা রাস্তা ক্রস করতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। গাড়ির সংখ্যা অনেক কম ছিল। আপনার পুরো ঢাকায় হয়তো 200-300 গাড়ি ছিল, বা ওই কয়েক হাজার গাড়ি ছিল। যখন আপনার গাড়ির সংখ্যা খুব কম হয়, তখন সবাইকে নিয়ম না মানলেও চলে। আপনি যে যত্রতত্র গাড়ি চালাচ্ছেন, আপনার কোনো সমস্যা নাই, সবাই গাড়ি চালাচ্ছে, কিন্তু কেউ নিয়ম মানছে না। যখন আপনার গাড়ির সংখ্যা বাড়তে শুরু করে, জনসংখ্যা বাড়তে শুরু করে, ওই যে নিয়ম না, কানুন না মেনে ম্যানেজ করার যে প্রবণতা, ওইটা একটা পর্যায়ে গিয়ে আপনাকে মারাত্মক অসুবিধায় ফেলে। আপনাদের খেয়াল আছে যে ছাত্র আন্দোলন শুরু হয় কিন্তু ট্রাফিক আন্দোলন হিসেবে। এই যে ট্রাফিক আন্দোলনটা কি ছিল? যে আমাদের কেউ নিয়ম কানুন ফলো করতেছে না, সবাই আমরা মরছি। এখন নিয়ম কানুন ফলো করতে হবে, কিন্তু যারা নিয়ম কানুন ফলো করে না তারা কিন্তু তাদের ব্যবস্থা তৈরি করে ফেলছে, কিভাবে লাইসেন্স নিতে হয়, কিভাবে লাইসেন্স পাস করতে হয়, কিভাবে টেস্ট দিতে হয়, কিভাবে। তো পুরো জিনিসটা যেহেতু ইনফর্মাল হয়ে গেছে, এখন ঠিক করা খুব কঠিন, কিন্তু আপনাকে ঠিক করতেই হবে। আপনাকে ওই ইনফর্মাল অনানুষ্ঠানিক ব্যবস্থাগুলোকে ভাঙতে হবে। ঠিক একইভাবে আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি ইনফর্মাল ভাবে কাজ করত। একজন ব্যবসায়ী, সে তার ব্যবসা করতে পারছে না, সে কি করত? সে একজন প্রশাসনের কাউকে গিয়ে বলতো, ভাই এটা সমাধান করে দেন। একটা রাজনীতিককে গিয়ে বলতো, আমার সমস্যার সমাধান করে দেন, আপনাদের কিছু টাকা দিব, আপনি আমারটা সমাধান করে দেন। মানে তার সমাধানগুলো ইনফর্মালি হতো। এখন ইনফর্মাল সমাধানগুলো কাজ করতো যখন আপনার অর্থনীতিটা খুব সরল অর্থনীতি ছিল। কিছু লোক ব্যবসা করতেছে, আমার এটা দরকার ভাই, আমি ওই প্রশাসনের লোকটাকে চিনি, আমি ওই রাজনীতিককে চিনি, আমি গিয়ে তার সঙ্গে একটু চা নাস্তা খাইলাম, তাহলে কিছু টাকা পয়সা দিলাম, সে আমার একটা কাজটা করাই দিল। এটা কাজ করছে এক পর্যায়ে এবং আমাদের ভালো প্রবৃদ্ধি হয়েছে এইভাবে। কিন্তু অর্থনীতি যখন জটিল হয়েছে, বড় হয়েছে, আমাদের ব্যাংক এখন হাজার হাজার কোটি টাকার ব্যবসা করতেছে, তখন যখন আপনি ওই ব্যবস্থায় আবার কাজ করেন যে আমি ব্যাংকের মালিককে চিনি, আমাকে 1000 কোটি টাকার ঋণ দিয়ে দেন, তখন আর এটা কাজ করে না। তখন আপনার পুরো অর্থনৈতিক কোলাপসের দিকে চলে আসছে। যে জিনিসটা আগে কাজ করতো এবং খুব ফাংশনাল ছিল, এখন এটা ডিসফাংশনাল হয়ে গেছে। ঠিক যেমন আমাদের ট্রাফিক আর কাজ করে না, আমাদের ব্যাংকিং ব্যবস্থা কাজ করে না, আমাদের বাজার প্রতিযোগিতা কাজ করে না, আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট কাজ করে না, ওভার ইনভয়েসিং এর টাকা সব চলে যাচ্ছে, হুন্ডিতে টাকা সব চলে যাচ্ছে, ব্যাংকগুলো সব ধসে পড়ছে। কারণ যারা ক্ষমতাশীল তারা সব এই ইনফর্মাল নেটওয়ার্কগুলো বানায় রাখছে, যেগুলো একসময় ইনফর্মাল নেটওয়ার্কগুলো কাজ করত, এখন সেগুলো আমাদের শত্রু হয়ে গেছে। তো এখন এই যে ইনফর্মাল নেটওয়ার্কগুলো, যার মাধ্যমে যারা ক্ষমতাশীল, তারা ক্ষমতায় বসে আছে, তারা কিন্তু কোনো পার্টি, কোনো সাইনবোর্ড তোয়াক্কা করে না। যে লোক আগে এক পার্টিকে পয়সা দিত, সে আরেক পার্টিকে পয়সা দিবে। যেই সাংসদ এক দলের ছিল, ওই টাকা নিয়ে ক্ষমতায় আসতো, অন্য দলের সাংসদ সেই টাকা নিয়ে আবার ক্ষমতায় আসবে। এইটা যদি হয়, তাহলে আমরা যাই আইন কানুন পরিবর্তন করি, আমরা যেই সংবিধান সংশোধন করি, কোনো পরিবর্তন হবে না। কারণ ওই যে গোপন ইনফর্মাল পাওয়ার স্ট্রাকচারগুলো, তারা আগের মতোই কাজ করতে থাকবে। আমাদের আইন তারা ভাঙতে থাকবে,
নতুন আইনও ভাঙবে, আগের আইনও ভাঙবে, আইন পরিবর্তন করে কিছু হবে না। তাহলে এখন আসি কঠিন প্রশ্নে। যদি এটাই হয় সমস্যা যে আইন কানুনও পরিবর্তন করতে হবে, ক্ষমতার যে গোপন ক্ষমতার স্ট্রাকচারগুলোকে আমাদেরকে ভাঙতে হবে, তাহলে সেটা কিভাবে করা যায়? আমার বক্তব্য হচ্ছে যে এই কাজটা আমাদেরকে এখনই শুরু করতে হবে। আমাদের এখনই শুরু করতে হবে। সব কিছু আমরা কালকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু কাজটা আমাদের এখনই শুরু করতে হবে, এবং সেটা শুরু করতে হবে সকল সংস্কারকামী রাজনৈতিক বন্ধুদের সহায়তায়। রাজনৈতিক দলকে ছাড়া এটা হবে না, এবং রাজনৈতিক দলদেরও বুঝতে হবে যে তারা যদি ক্ষমতায় আসে, এই ক্ষমতার বিন্যাসকে জায়গায় রেখে তারা ডেলিভার করতে পারবে না। তারা যখন যাবে যে আমি এখন স্বাস্থ্য ব্যবস্থা ভালো করতে চাই, শিক্ষা ব্যবস্থা ভালো করতে চাই, বাজার অর্থনীতি ভালো করতে চাই, তাদেরকে সেই গোপন শক্তি ঠেকাই দেবে, এবং তাদের পক্ষে সেই গোপন শক্তিকে ভাঙা এককভাবে সম্ভব হবে না, কারণ তাদের সাংসদরাই, তাদের সমর্থকরাই ওদের সঙ্গে মিশে যাবে। তখন যখন তারা আর সেটা ডেলিভার করতে পারবে না মানুষকে, যে আমরা শিক্ষা ব্যবস্থা ভালো করতে পারছি না, আমরা স্বাস্থ্য ব্যবস্থা ভালো করতে পারছি না, আমরা বাজারে প্রতিযোগিতা আনতে পারছি না, আমাদের ব্যাংকে চুরি থামাতে পারছি না, তখন তাদেরকেই কিন্তু জনগণ আর ক্ষমা করবে না। অর্থাৎ ঐক্য এখন সবার স্বার্থে। যারা সংস্কারকামী জনগণ, সংস্কারকামী রাজনৈতিক দল, সংস্কারকামী সবাই বুদ্ধিজীবী, আমাদের ঐক্যের বাইরে কোনো জায়গা নাই এখন। কারণ ওই ট্রাফিক জ্যাম থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা একটা ট্রাফিক জ্যামে পড়ে গেছি। এই ট্রাফিক জ্যাম আগে ছিল না, এখন হয়ে গেছে। এবং এখানে ওই আগের ব্যবস্থায় যে নির্বাচন করে ভাই 2006 সালে তো ফ্যাসিবাদ ছিল না, 2006 সালে ফেরত যাই। আমাদের 2006 সালে ফেরত যাওয়ার কোনো জায়গা নাই। 2006 সালের পরে তো ফ্যাসিবাদ হয়েছে আস্তে আস্তে। এখন আমাদের 2006 সালেও না, আমাদের 2006 সালের পরবর্তী জায়গায় যেতে হবে। এখানে আমাদের কিছু শক্ত পদক্ষেপ এখনই নিতে হবে। বড় বড় ডিফল্টার যারা, বড় বড় চোর যারা, আপনি 1 জন 2 জন 3 জন করে ধরেন, বিচার শুরু করেন। তাদের যে চুরি করা অর্থ, এগুলা ফেরত আনা শুরু করেন। মানুষ দেখুক যে ক্ষমতাশীল যারা, তারা সব সময় পার পেয়ে যাবে না। আজকে সকালে বিচার নিয়ে আমাদের শহীদ ফ্যামিলিগুলা কান্নাকাটি করলো যে বিচার কোথায়। বিচার শুধু খুনের বিচার তো হতেই হবে, কিন্তু চুরির বিচারও হতে হবে। যারা টাকা চুরি করেছে, এই চুরির টাকা আমাদেরকে শুরু করতে হবে একটা একটা করে, সবগুলো একসঙ্গে হবে না। সবাইকে যদি ধরতে চান পারবেন না, আপনি 2টা 3টা করে ধরেন, টাকা ফেরত আনা শুরু করেন। এটা করতে পারলেই আপনার সেই গোপন স্ট্রাকচারগুলো দুর্বল হবে। দুর্বল হলে এই যে ক্ষমতার বিন্যাসের পরিবর্তন শুরু হবে, সেই পরিবর্তনের সঙ্গে আইন কানুনের পরিবর্তন শুরু হবে। এই যুদ্ধ এখন শুরু হচ্ছে। এই যুদ্ধ অনেক দিনের যুদ্ধ, কিন্তু এখানে আমাদেরকে ঐক্য বজায় রাখতে হবে। শুধু আইন কানুন না, ক্ষমতার পরিবর্তন আমাদের আনতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মুশতাক খান। অবশ্যই আমরা কোনো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার মধ্যে নাই, আমরা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নির্মিত অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আছি, যার কাজ হচ্ছে একটা মৌলিক সংস্কারের মধ্য দিয়ে একটা অর্থবহ জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠনের রাস্তা পরিষ্কার করা। এখন আমি আহ্বান জানাচ্ছি আজকের আমাদের অন্যতম সম্মানিত বক্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক এবং প্রাবন্ধিক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। তারপরে আমাদের দ্বিতীয় সেশন শুরু হয়ে যাবে, যেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ কথা বলবেন। দুপুরে নামাজের ব্যবস্থা রয়েছে, এখানে 2টি মসজিদ রয়েছে। আমাদের এখানে আহারের ব্যবস্থা রয়েছে যারা রেজিস্ট্রেশন করেছেন, এবং আহারের পরে 3টায় আবার পরের সেশনটা শুরু হবে। এখন আমি আহ্বান জানাচ্ছি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।
সম্মানিত সভাপতি এবং উপস্থিত সুধীবৃন্দ, প্রথমেই আমি আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। বাংলাদেশ একটা জটিল রাজনৈতিক বাস্তবতার মধ্যে আছে এবং আমরা যদি 1972 সাল থেকে এই পর্যন্ত সময়ের দিকেও তাকাই, দেখব একটা সুষ্ঠু রাজনীতি বা সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়া এই সময়ের মধ্যে গড়ে ওঠেনি। আর আরও যদি আমরা গোটা ইতিহাসের পরিপ্রেক্ষিতে দেখি, হাজার বছরের ইতিহাস, দেখব যে এই বাংলা ভাষার দেশে, আমি শুধু বাংলার কথা বলছি না, গোটা বাংলাভাষী এলাকা, এখানে রাজনীতির দিক দিয়ে কখনো মানুষ কোনো ভালো অবস্থার মধ্যে ছিল না। সেই রাজতন্ত্রের যুগে আমরা ধারাবাহিক ইতিহাস পাই পাল রাজাদের, সেন রাজাদের, তারপরে তুর্কি, পাঠান, মুঘল তারা শাসন করেছে। এদের মধ্যে প্রায় সকল শাসক এবং সকল রাজবংশ বাইরে থেকে এসে বাংলায় শাসন করেছে। প্রথমে ছোট ছোট রাষ্ট্র ছিল সেগুলোতে, পরে যখন বাংলা এলাকা বড় হয়েছে তো সেই দিক থেকে বলা যায় যে আমাদের জাতীয় জীবনের দুর্বলতম দিক হলো রাজনীতি। আরও নানান ক্ষেত্র সেগুলোতে বাঙালিরা উন্নতি করতে কম বেশি পেরেছে। এই জন্য রাজনীতিকে গুরুত্ব দিতে হবে এবং রাজনীতির এই গুরুত্ব বিষয়টা জনসাধারণকেও বোঝানো দরকার। আজকে যে অবস্থা বিরাজ করছে তাতে একটা নির্বাচন সামনে আসবে, কিন্তু আমরা দেখছি যে আওয়ামী লীগ একটানা 15 বছর ক্ষমতাসীন ছিল, তারপরে আবার নির্বাচনের মাধ্যমে আরও 5 বছরের জন্য নির্বাচিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বেই সরকার গঠন করা হয়েছিল। তাতে এই যে হাসিনা শাসনকালে সমাজের ভেতরে যেসব অন্যায়, অবিচার, মানুষের উপরে নির্যাতন এগুলো হয়েছে, সেইগুলো মানে মানুষকে বিক্ষুব্ধ করেছে ভেতরে ভেতরে। এবং বাইরে থেকে পদ্মা সেতু, এই মেট্রো রেল কিংবা চট্টগ্রামের আন্ডারপাস যে সেতু, এইগুলো খুব দৃশ্যমান এবং সকলেই দেখেন এরকম ব্যাপার। কিন্তু এইগুলো দেখে তো মানুষ যথেষ্ট সন্তুষ্ট হতে পারে না, কারণ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ এবং আরও কোনো শক্তি যেভাবে মানুষের উপর নির্যাতন চালিয়েছে সেটা অবর্ণনীয়, অভাবনীয়। তো এই বিষয়গুলো সামনে আসছে। তার ফলে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস আপাতত নেই। ভবিষ্যতে তারা যদি নিজেদেরকে সম্পূর্ণ রিকনস্ট্রাক্ট করে তাহলে তারা হয়তো সামনে বা জনগণের সমর্থন পেতে পারে গ্র্যাজুয়ালি। তো এখন আমাদের যে ব্যাপার, আগামী নির্বাচনটা যতটা সম্ভব সুষ্ঠুভাবে সম্পন্ন করা। এর জন্য যে রাজনৈতিক অবস্থা বিরাজ করছে তার মধ্যেই তো নির্বাচনের ব্যবস্থা করে নতুন সরকার গঠন করতে হবে। যেসব অন্যায় কাজ নির্বাচনকে কেন্দ্র করে নিকট অতীতে হয়েছে সেগুলো যথাসম্ভব পরিহার করে নির্বাচনটা সম্পন্ন করা উচিত। সম্পূর্ণরূপে ভালো একটা নির্বাচন করে ফেলা যাবে এটা আশা করলে ভুল হবে। আমরা অনেক খারাপ অবস্থায় আছি, এ থেকে পর্যায়ক্রমে ভালো অবস্থায় যেতে হবে। এবং রাজনীতিটা যদি ভালো হয় তাহলে আমাদের জাতীয় জীবনের, রাষ্ট্রীয় জীবনের অন্য সব কর্মকাণ্ড মূলত ভালোর দিকে যাবে এবং একবার ভালোর সিঁড়িতে উঠলে পর্যায়ক্রমে আরও উঁচুতে এবং আরও উঁচুতে ওঠা যাবে। তো এই প্রত্যয়গুলো জনসাধারণের মধ্যে জাগাতে হবে। যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা তাদের বক্তব্য, যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে কি করব, এইসব জনসাধারণের মধ্যে স্পষ্টভাবে, পরিচ্ছন্নভাবে প্রচার করতে হবে। আর অনেক বেশি ভালো করব সেই রকমটা চিন্তা করলে একটু পিছিয়ে গিয়ে গোটা ইতিহাসটাকে মানে জেনে বুঝে, বর্তমান বাস্তবতা, আন্তর্জাতিক বাস্তবতা বুঝে নতুন লক্ষ্য স্থির করে কাজ করতে হবে। এই যে একটা বিরাট মানে ওই উন্নতি হয়েছে প্রযুক্তির জগতে, এর ফলে মানুষের সভ্যতার সংস্কৃতি সবটাই এই মানে বিজ্ঞানের আবিষ্কৃত প্রযুক্তির দ্বারা বিরাটভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। তার ফলে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ যে ধারণাগুলোকে নিয়ে প্রায় 200 বছর ধরে মানবজাতি এগুচ্ছিল তার মধ্যেও একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। এখন গণতন্ত্রের কথা বলতে গেলে অবশ্যই ব্যাখ্যা বিশ্লেষণ করে বলতে হবে যে বাংলাদেশের জন্য কীরকম গণতন্ত্র আমরা চাই।
সমাজতন্ত্রের কথা বলতে পারেন, তাদেরকেও সেইভাবে বিচার বিবেচনা করে বলতে হবে। জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ, এই বিষয়টিও বাংলাদেশের রাজনীতিতে আজকে দরকার। এখন বিশ্বায়ন ঘটে গেছে, সুতরাং জাতীয়তাবাদ, জাতিরাষ্ট্র এগুলো আর কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, এইভাবে চিন্তা করলে হবে না। বিশ্বায়ন, বিজ্ঞানের আবিষ্কার, উদ্ভাবন সামনে আসছে, তার ফলে অনেক কিছু বদলাতে হবে, মৌলিকভাবে বদলাতে হবে। কিন্তু রাষ্ট্র বিলুপ্ত হয়ে যাবে অল্প সময়ের মধ্যে, জাতীয় ভাষা, জাতীয় সংস্কৃতি অল্প সময়ের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে, এই ধারণা ভুল। নতুন প্রযুক্তির অভিঘাত, এটাকে বুঝতে হবে এবং আমাদের যে ইতিহাস ঐতিহ্য তা অবলম্বন করে ভবিষ্যতের পরিকল্পনা, কর্মসূচি তৈরি করতে হবে। এইগুলোই গুরুত্বপূর্ণ বিষয়। আরও অনেক বিষয় আছে। আমরা আপাতত আগামী নির্বাচনটা সুসম্পন্ন হোক এটা চাই, এবং সুসম্পন্ন বলতে আমরা একেবারেই কোনো ত্রুটি হবে না এরকম না, ত্রুটি বিচ্যুতি থাকবে, কিন্তু ত্রুটি বিচ্যুতি কমাতে হবে এবং ভবিষ্যতেও আমরা পর্যায়ক্রমে সেই ত্রুটি বিচ্যুতিগুলি অতিক্রম করে আমাদের জাতি রাষ্ট্র গড়ে তুলতে হবে। আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষানীতি, আমাদের বিচার ব্যবস্থা, আইন, এই সব কিছুকে গড়ে তুলতে হবে। আমি একটা বিষয় লক্ষ্য করি, অনেকের কাছে শুনতেও পাই যে বাংলাদেশের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তো এখন আর একেবারেই আগের মতো নেই এবং খারাপ হতে হতে এমন এক পর্যায়ে গেছে যে এইগুলির উপরে কোনো আস্থা রাখা যায় না। সেই ক্ষেত্রে তারা শেখ হাসিনার আমলে কীভাবে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিয়োগ পেয়েছেন, কীভাবে বিভিন্ন মামলার, বিশেষ করে রাজনীতিতে গুরুত্বপূর্ণ এরকম মামলার রায় হয়েছে শেখ হাসিনার নির্দেশক্রমে, এইসব দৃষ্টান্ত সামনে আনে। এবং পরবর্তীকালেও যে নানা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যে বিচারকরা নিজেদের বিচার বুদ্ধি অনুযায়ী বিচার করেছেন তা না, এইরকম নানান কথা সচরাচর লোকজনের মুখে শুনতে পাই এবং এই কথাগুলো অমূলক নয়। আর গভীরভাবে দেখতে গেলে গোটা রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সবগুলোই ভিতর থেকে নষ্ট হয়ে আছে। এইগুলো মনে রাখতে হবে আগামী নির্বাচনের সময়ও, এবং এটা তো 5 বছর বা 10 বছর সময়ের মধ্যেই এটা শেষ করে ফেলা যাবে না, এর জন্য আরও দীর্ঘ সময় লাগবে, প্রস্তুতি লাগবে। কিন্তু আমরা যাত্রা আরম্ভ করছি এবং আমরা ধীরে ধীরে উপরে উঠব, উন্নতির দিকে যাব, এরকম একটা অবস্থা তৈরি করতে পারলে সেটি হবে গুরুত্বপূর্ণ। তা আমি আর বেশি কথা বলতে চাই না, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি বক্তব্য। বন্ধুগণ, আমরা একেবারেই শেষ পর্যায়ে এসেছি এবং আমরা খুব একটা বাইরে কফির ব্যবস্থা আছে, কিন্তু আমরা এই পর্বের শেষের পরই আমরা মূল পর্বে চলে যাব, যেখানে আমাদের দেশের শীর্ষ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃবৃন্দ কথা বলবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, আমাদের মধ্যে উপস্থিত আছেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, আমাদের মধ্যে উপস্থিত আছেন জামাত ইসলাম বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সহ আরও অনেকেই, গণসংহতি আন্দোলনের জোনাস সাকি, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, আমাদের মধ্যে উপস্থিত আছেন উপদেষ্টা আদিলুর রহমান খান, পরের পর্যায়েও উপদেষ্টা মাহফুজ আলম এবং নাহিদ ইসলাম যোগ দেবেন পরের অধিবেশনে। এখন আপনারা থাকবেন এবং আমাদের যে 2 দিনের যে 5টি সেশন যেটাতে আপনারা রেজিস্ট্রেশন করেছেন তাতে অংশ নেবেন। দুপুরে এখানে খাবারের ব্যবস্থা রয়েছে, নামাজের ব্যবস্থা রয়েছে। আশা করি আমরা সুন্দরভাবে পুরো অনুষ্ঠানটি চালিয়ে যেতে পারবো। এখন আমি সমাপনী বক্তা হিসেবে আহ্বান করছি বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, রাজনীতি গবেষক, লেখক এবং গণতন্ত্রের জন্য যে আমরা দীর্ঘ লড়াই, সেই লড়াইয়ে নানানভাবে পথ নির্দেশনা দিয়েছেন, আমাদের সঙ্গে থেকেছেন অধ্যাপক আলী রিয়াজ। এখন বক্তৃতা করবেন অধ্যাপক আলী রিয়াজ। ধন্যবাদ ফারুক ওয়াসিফ।
মঞ্চে উপবিষ্ট আমার প্রিয় শিক্ষক আবুল কাশেম ফজলুল হক, শ্রদ্ধাভাজন মুশতাক খান, বন্ধুজন মনির হায়দার, উপস্থিত সুধীমণ্ডলী, ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের পক্ষ থেকে দুদিনের এই আয়োজনের প্রধান বিষয় হচ্ছে ঐক্য, সংস্কার এবং নির্বাচন। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ প্রতিষ্ঠিত হয়েছিল 2022 সালের অক্টোবরে। দীর্ঘদিনের আলোচনার মধ্য দিয়ে দেশে এবং দেশের বাইরে যারা গণতন্ত্রের সংগ্রামে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে চেয়েছেন, অবদান রেখেছেন, তাদেরকে নিয়ে লক্ষ্যটি ছিল খুব সুস্পষ্ট, এই যে আমরা ভেবেছিলাম যে দেশে, দেশের বাইরে যে যেখানেই থাকুন, একটি বৈষম্যহীন, সমৃদ্ধশালী, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা জরুরি। এবং ওই সময় যে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র অর্থাৎ পার্সোনালিস্টিক অটোক্রেসির যে শাসন তৈরি হয়েছিল, সেই শাসনের বিরুদ্ধে বিভিন্নভাবে যে বয়ান তৈরি করা হয়েছিল, যে যৌক্তিকতা তৈরি করা হয়েছিল, তার বিরুদ্ধে সুস্পষ্টভাবে নাগরিকদের পক্ষ থেকে, গণতান্ত্রিক সমাজের পক্ষ থেকে বক্তব্যগুলো তুলে ধরা। আমরা ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের পক্ষ থেকে প্রতিটি বিষয়ে যেগুলো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে সেগুলি নিয়ে আমরা ওয়েবিনার করার চেষ্টা করেছি। তার কিছু দেশে এবং দেশের বাইরের গণমাধ্যমগুলোতে প্রচারিত হয়েছে। এই লক্ষ্যগুলো নির্ধারণের ক্ষেত্রে যে উদ্দেশ্য কাজ করেছে, আমাদের সৌভাগ্য যে আজকে বাংলাদেশে দাঁড়িয়ে সেগুলি বলা যাচ্ছে। সেটা সম্ভব হয়েছে যে বীর শহীদদের জন্য তাদের কাছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কোনো বক্তব্য রাখার কোনো নৈতিক অধিকার আমার নেই। ফলে যারা এখানে উপস্থিত ছিলেন, যারা উপস্থিত হতে পারেননি কারণ প্রাণ দিয়েছেন, তাদের এবং তাদের পরিবারের কাছে আমি আমার কৃতজ্ঞতা, তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। সময়ের স্বল্পতার বিবেচনায় যে তিনটি বিষয় আছে, ঐক্য, সংস্কার এবং নির্বাচন, তার কয়েকটি দিক আমি শুধু উল্লেখ করব। আজকের পরিস্থিতিতে যখন গণতান্ত্রিক সংগ্রামের একটি পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি, সে সময় ঐক্যের প্রশ্নটা কিসের ভিত্তিতে, কিসের ঐক্য চাই আমরা, সেটা নির্ধারণ করা দরকার। প্রথমেই ঐক্যের জায়গাটা হচ্ছে এই যে কেবলমাত্র অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে বা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে লড়াই, সেটা ঐক্যের সূচনা মাত্র। এখন যে প্রশ্নে আমাদের ঐক্যের জায়গাটা তৈরি করা দরকার, সেটা হচ্ছে যে আমরা বর্তমান পরিস্থিতির পরেও যদি প্রকৃতপক্ষে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই, আরও সহজ করে বা আরও সুস্পষ্ট করে বললে, যদি একটি জনগণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চাই, যেটা পিপলস রিপাবলিক, সেটার জন্য আসলে কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ সেটা নির্ধারণ করা। ঐক্যের জায়গাটা সেখান থেকে তৈরি হবে। ঐক্যের জায়গাটা যেমন একটি দিক হচ্ছে তার আন্তর্জাতিক পরিসর, অর্থাৎ আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধেও এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, আক্রমণ আসছে। সেখানে আমাদের একটা ঐক্যের জায়গা আছে, যেটা আপনি জাতীয় ঐক্যের অর্থে বলতে পারেন। কিন্তু তার চেয়েও অন্য যে দিকটা আছে সেটা হচ্ছে অভ্যন্তরীণভাবে যে রাজনৈতিক সংগ্রাম, সেই সংগ্রামের ক্ষেত্রে কোন কোন জায়গায় আমরা ঐক্যবদ্ধ হতে পারি। একটা বড় জায়গা হচ্ছে গভর্নেন্সের জায়গা, আমরা কিভাবে শাসিত হতে চাই। শাসিত শব্দটা অত্যন্ত আপত্তিকর, তা সত্ত্বেও যে জায়গায় আমরা বাংলাদেশের রাষ্ট্রের কোন চরিত্রটা দেখতে চাই, সেটা যদি আমরা নির্ধারণ করতে পারি,
তাহলে ঐক্যের জায়গাগুলো আছে। এবং সেই জায়গায় আমি বলি, গত কিছুদিন যাবৎ সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব প্রাপ্ত হয়ে আমি এবং আমার কমিশন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে সমস্ত মতামত পেয়েছেন, সিভিল সোসাইটির কাছ থেকে যে সমস্ত মতামত পেয়েছেন, বিভিন্ন সংগঠনের কাছ থেকে যেসব মতামত পেয়েছেন, ব্যক্তিদের কাছ থেকে, প্রায় 1 লাখের বেশি মানুষের কাছ থেকে আমরা বিভিন্নভাবে যে মতামত পেয়েছি, তাতে একটা জিনিস আমার কাছে স্পষ্ট, বাংলাদেশে আসলে রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটি এবং সাধারণ নাগরিকদের মধ্যে ঐকমত্যের জায়গা অনেক বেশি। ঐকমত্যের জায়গাগুলো খুব বেশি এই অর্থে যে তারা একটি গণতান্ত্রিক ব্যবস্থা চান, নাগরিকের অধিকারের নিশ্চয়তা চান, তারা চান এমন একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে তার ভোট দেবার অধিকার এবং সেই ভোট নির্ধারক হবে, তারা চান যে জবাবদিহিতার ব্যবস্থা থাকবে, এবং সর্বোপরি তারা যেটা চান সেটা হচ্ছে ক্ষমতার যেন এককেন্দ্রীকরণ না ঘটে। গত 15 বছর 16 বছরের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটি হচ্ছে এই যে প্রাতিষ্ঠানিকভাবে এমন ব্যবস্থা তৈরি করা হয়েছিল যেখানে ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছিল। সেটা অকস্মাৎ হয়নি, অত্যন্ত পরিকল্পিতভাবে প্রাতিষ্ঠানিক সমস্ত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েই করা হয়েছিল। তাহলে এই যে জায়গাগুলো, একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা, একটি নির্বাচনী ব্যবস্থা যেটি আসলে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে পারে, এমন একটি ব্যবস্থা যেখানে ক্ষমতার এককেন্দ্রীকরণ অসম্ভব হয়ে পড়বে এবং প্রতিষ্ঠানগুলো আসলে সার্বিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে, এই জায়গাগুলোতে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেই ঐকমত্যের জায়গাগুলোকেই আসলে অগ্রসর করা দরকার। যেটা বিশেষভাবে উল্লেখ করার জায়গা সেটা হচ্ছে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, সংগঠন প্রত্যেকেই যে জায়গাটায় এসে দাঁড়াচ্ছেন সেটা হচ্ছে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা দরকার যে রাষ্ট্র ব্যবস্থায় জবাবদিহিতাটা হবে প্রাথমিক ভিত্তি। কেননা জবাবদিহিতা না থাকলে আপনি কোনো অবস্থাতেই আসলে একটা মানুষের মানবিক মর্যাদা আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। জবাবদিহির প্রাতিষ্ঠানিক কাঠামো থাকবে, তার একটা হচ্ছে এই যে আপনি সরকার কিভাবে গঠন করছেন, তার একটা হচ্ছে যে আইনি সবার মধ্যে কি করে আপনি জবাবদিহিতার ব্যবস্থা করছেন, আপনি কি করে নির্বাহী বিভাগের সঙ্গে আইনসভার কিংবা বিচার বিভাগের সম্পর্ক নির্ধারণ করছেন, বিচার বিভাগ কতটা স্বাধীন আছে যে আসলে নাগরিকের হয়ে নির্বাহী বিভাগকে প্রশ্ন করতে পারে। এগুলি হচ্ছে প্রাতিষ্ঠানিক দিক। কিন্তু প্রাতিষ্ঠানিক দিকের বাইরে যেটা, সেটা হচ্ছে যে আদর্শিকভাবে এই যে কোনো ধরনের জবাবদিহিতা এবং গণতান্ত্রিক এবং অধিকারের জায়গাগুলোকে যখন চ্যালেঞ্জ করা হয়, সেই আদর্শিক জায়গাগুলোকে মোকাবেলা করার মতো শক্তি আছে কিনা এবং সেখানে রাজনৈতিক এবং সামাজিক শক্তিগুলো, সিভিল সোসাইটি এবং সকলে একত্রিত হতে পারছেন কিনা। আজকের প্রশ্ন এই জায়গাটাতে। ঐক্যের প্রশ্ন যখন বলা হচ্ছে তখন ঐক্যটা হচ্ছে একাধারে প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে তৈরি করার ব্যাপারে সকলের একমত হওয়া, যার অধিকাংশই প্রকৃতপক্ষে আছে। বাকিটা হচ্ছে যে আদর্শিকভাবে বাংলাদেশে যেন আরেকবার স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তৈরি হওয়ার পথ পদ্ধতি না থাকে, সেই জায়গায় ঐক্যমত্যটা তৈরি করা। তারই ভিত্তিতে আসলে সংস্কারের জায়গাটা আপনাকে বিবেচনা করতে হবে। সংস্কার বলতে আমরা কি বুঝবো? সংস্কার মানে কি প্রাতিষ্ঠানিক সংস্কার? শুধু সংস্কারের একটি দিক হচ্ছে প্রাতিষ্ঠানিক, অবশ্যই প্রতিষ্ঠান, আইন কানুন, মুশতাক খান সেটা উল্লেখ করেছেন, কিন্তু আইন কানুনই যথেষ্ট নয়। প্রতিষ্ঠান নিজে সব কিছুর নিশ্চয়তা দিতে পারে না। এই কারণেই অনেকেই শুধু, যেমন ধরুন নির্বাচনী ব্যবস্থা সংস্কারের কথা বলা হচ্ছে সংবিধান সংস্কারের কথা, অন্যান্য বিষয়ও আছে। আপনি একটি ভালো সংবিধান রচনা করাই যথেষ্ট নয়। একটি ভালো সংবিধান তৈরি করলেই যে আপনি গণতান্ত্রিক অধিকারগুলো নিশ্চিত করতে পারবেন তা কিন্তু নয়। কারণটা হচ্ছে এই যে আপনি ওই সাংবিধানিক ব্যবস্থাকে রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে পারছেন কিনা, এবং সেই দায়িত্বটা শুধু রাষ্ট্রের নয়,
যদিও এখন অন্তর্বর্তী সরকার এই সংস্কারগুলোর কথা বলছে এবং সূচনা করছে, কিন্তু প্রকৃতপক্ষে সংস্কার প্রক্রিয়া অগ্রসর হবে তখনই যখন রাজনৈতিক শক্তিগুলো এই বিষয়ে একমত হবেন এবং এগুলোকে এগিয়ে নিতে দৃঢ় সংকল্পবদ্ধ হবেন। সমাজের অন্য শক্তিগুলোর ভূমিকা অবশ্যই থাকবে, কিন্তু শেষ পর্যন্ত আপনি যখনই শাসনের কথা বিবেচনা করেন গভর্নেন্সের অর্থে, তখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রথম স্টেক হোল্ডার যাদেরকে আমরা বলি তারা হচ্ছে নাগরিক। নাগরিকদের আপনি সংযুক্ত করতে পারছেন কি পারছেন না। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে নাগরিকদের সংযুক্ত করার সবচেয়ে বড় শক্তিটি হচ্ছে রাজনৈতিক দল। ফলে সংস্কার প্রক্রিয়ার ক্ষেত্রে একদিকে যেমন প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা আসছে, পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের প্রশ্নটাও আপনারা বিবেচনা করুন। সেটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়, আসলে রাষ্ট্রেরও দায়িত্ব নয়, এটা রাজনৈতিক শক্তির দায়িত্ব যে আপনি ওই রাজনৈতিক সংস্কৃতি মোকাবেলা করবেন কিনা, ওই রাজনৈতিক সংস্কৃতি তৈরি করবেন কিনা যে রাজনৈতিক সংস্কৃতি প্রকৃতপক্ষে জবাবদিহিতাহীন এক ব্যক্তিকেন্দ্রিক শাসনের পথ উন্মুক্ত করে। এটা কেবলমাত্র সংবিধানের মধ্যে দিয়ে হয়নি। যদিও এটা সত্য যে গত 13 বছর যাবৎ যে পরিস্থিতি, গত 16 বছর যাবৎ যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে, যে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে, তার একটা ভিত্তি হচ্ছে সংবিধান। কারণ সংবিধানের মধ্যে এই পথটা ছিল। এই পথটা কেবল গত 15-16 বছরে ছিল তা নয়, বাংলাদেশের সংবিধানের 1972 সালে যে সংবিধান প্রণীত হয়েছিল তার মধ্যেই আসলে সাংবিধানিক একনায়কত্বের প্রতিষ্ঠার পথ ছিল। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে 1975 সালে এই বাংলাদেশে জনগণের ম্যান্ডেট ছাড়া সংবিধান পুনর্লিখন করে এক দলীয় শাসন তৈরি করা হয়েছিল। ওইটা ওই সংবিধানের মধ্যেই ছিল, সংবিধান সেই ব্যবস্থা করেছে এবং সেটা করা হয়েছে এই দেশে। দ্বিতীয়বার আমরা সংবিধানের পুনর্লিখন দেখতে পেয়েছি পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে, যদিও তাদেরও ওই সংসদেরও এই ম্যান্ডেট ছিল না। আমি পুনর্লিখন শব্দটা ব্যবহার করায় অনেকে অবাক হবেন আমি জানি, কিন্তু প্রকৃতপক্ষে আপনি যদি 1975 সালের জানুয়ারি মাসের বাংলাদেশের সংবিধান দেখেন এবং চতুর্থ সংশোধনের পরে দেখেন, তাহলে দেখবেন এটা আসলে দুটো সংবিধান, কমপ্লিটলি দুটো সংবিধান, এটা একটা সংবিধান নয়। 72 সালের সংবিধান যেটা তৈরি হয়েছিল 75 সালের জানুয়ারি মাসে পরিবর্তিত হওয়ার পর, সেটা 72-এর সংবিধান নয়। 72-এর সংবিধানের কার্যত অবসান ঘটেছিল একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে। ফলে এর পুনরুদ্ধারের প্রশ্ন যখন ওঠে, তখন তাদের এই প্রশ্ন মোকাবেলা করা জরুরি হয়ে পড়ে যে আসলে প্রকৃতপক্ষে প্রথম কখন বাংলাদেশে 72-এর সংবিধানের মর্মবস্তু কাঠামো সমস্তটাকেই ধ্বংস করা হয়েছে। একইভাবে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে যে রাষ্ট্র কাঠামো তৈরি করা হয়েছে, তার একটা উদাহরণ আমি দিলে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে কোনো অবস্থাতেই কোনো দেশে কোনো পরিস্থিতিতেই এই রকম ব্যবস্থা থাকতে পারে না। কোনো সংসদ কোনো অবস্থাতেই এটার্নিটি ক্লজ 1/3 একটা সংবিধানের করে দিতে পারে না। এই কারণে যে আপনি যখনই সংসদে আপনি নির্বাচিত করছেন কাউকে, নির্দিষ্ট সময়ের জন্য করছেন, সেই নির্দিষ্ট সময়ের পরে অন্য সময়ের যারা পরে নির্বাচিত হবেন তাদের জন্য কোনো অবস্থাতেই এই সংসদ সদস্যরা বলে দিতে পারেন না যে আপনি কি করতে পারবেন না। কেননা জনগণের ম্যান্ডেট তারা পেলে যে কোনো কিছু তারা করতে পারবেন। বেসিক স্ট্রাকচারের নামে পঞ্চদশ সংশোধনের মধ্যে দিকগুলো করা হয়েছে। এই প্রসঙ্গগুলো তুলছি আমি এই কারণে যে যখনই আমরা বলবো যে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো আমরা তৈরি করব, সাংবিধানিক বিধিবিধানগুলো আমরা তৈরি করব, পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে যে এই বিধিবিধানগুলো রক্ষার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক শক্তির, জনগণের সম্মিলিত সংগঠিত শক্তি। যে কারণে সবসময় বলা হয় যে গণতন্ত্র আসলে রক্ষার বিষয়, শুধুমাত্র প্রতিষ্ঠার বিষয় নয়। যতক্ষণ না পর্যন্ত গণতন্ত্র রক্ষার জন্য প্রতি মুহূর্তে প্রতিদিনের সংগ্রামে আপনি যুক্ত থাকতে পারবেন, আমরা যুক্ত থাকতে পারবো, ততক্ষণ পর্যন্ত কেবলমাত্র প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় হবে না। সে কারণে দ্বিতীয় প্রশ্ন যেটা এখানে আছে, আমি যেদিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে সংস্কার বললেই যেভাবে বিবেচনা করা হচ্ছে, প্রাতিষ্ঠানিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার,
এগুলি যথেষ্ট হবে না যদি না পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রে এই সংস্কারের বিষয়টা আপনারা বিবেচনা করেন। এটা সরকার পারবে না, এটা প্রকৃতপক্ষে রাষ্ট্রও পারবে না, এটা রাজনৈতিক শক্তির কাজ। এই কাজটি করতে হবে রাজনৈতিক দলকে, তার জন্য অতন্ত্র প্রহরীর মতো থাকতে হবে জনগণকে। এবং এই সংস্কার ছাড়া আপনি যে নির্বাচনই করেন, যত সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই আপনি করেন, রাজনৈতিক সংস্কৃতির সংস্কার ছাড়া, প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোকে রক্ষা করার পদ্ধতি তৈরি না করে যে নির্বাচন আপনি করবেন, সেই নির্বাচনে কেউ না কেউ অবশ্যই বিজয়ী হবে। তিনি ওই দল 2/3, 3/4, 4/5 যেভাবেই নির্বাচিত হোক, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আপনি সেই নির্বাচনের মধ্য দিয়ে সামগ্রিকভাবে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেগুলো, সেগুলো আপনি রক্ষা করতে পারবেন না। ফলে নির্বাচন কি জরুরি? অবশ্যই জরুরি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন একটি অত্যাবশ্যকীয় শর্ত। কিন্তু কেমন নির্বাচন গণতন্ত্র যে নয়, সেটা বাংলাদেশের মানুষকে বোঝানোর তো কোনো কারণ নেই। 3টি নির্বাচনের নামে যে নাটক করা হয়েছে, মানুষের অধিকারকে যেভাবে লুণ্ঠিত করা হয়েছে, যেভাবে মৌলিকভাবে রাষ্ট্রের যে ভিত্তিভূমি সেটাকে ধ্বংস করা হয়েছে, সেক্ষেত্রে নতুন করে বলার কিছু নেই। সেই জায়গায় দাঁড়িয়ে শুধু আজকে আমরা যখন নির্বাচনের কথা বলবো, তার আগের যে দুটো শর্ত, সেটা হচ্ছে এই রাজনৈতিক ঐক্য আদর্শিক জায়গা থেকে ভিন্ন মত অবশ্যই থাকবে। আমরা উত্তর কোরিয়া তৈরি করার কোনো রকম আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয় নাই। উত্তর কোরিয়া তৈরির কোনো আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের নেই। ওইখানে একমত আছে, ওই ঐক্যমতের প্রয়োজন নেই। যে ঐক্যমত গণতান্ত্রিক মৌলিক জায়গাগুলোতে আমরা একমত হব এবং অনেক বিষয়ে আমরা ভিন্ন মত পোষণ করব। এবং ভিন্ন মত হচ্ছে গণতন্ত্রের কাঠামো, গণতন্ত্রের ভিত্তি। তাহলে আসুন আমরা ভিন্ন মতের জায়গাগুলো যেমন আমরা চিহ্নিত করি, প্রতিদিন বলি, তেমনিভাবে চিহ্নিত করি আসলে ঐক্যমতের জায়গাগুলো কোথায়। ঐক্যমতের জায়গাগুলোকে সামনে রেখে আমাদের অগ্রসর হতে হবে এবং সেটা সম্ভব। এই কারণে আমি বললাম যে বাংলাদেশে এই সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বে থাকার কারণে সিভিল সোসাইটি এবং অন্যদের সমস্ত কিছু পাঠ করার পর আমাদের কাছে মনে হয়েছে যে আসলে ঐকমত্যের জায়গাগুলো আছে, আসুন সেগুলো আমরা শক্তিশালী করি। কেননা অর্জনটা ধরে রাখার জন্য যে প্রাণনাশ হয়েছে, যে মানুষরা আত্মদান করেছেন, যে পরিবারগুলো আজকে এখানে দাঁড়িয়ে বলছে যে তারা বিচার চান, তাদের জন্য এবং একটা বৈষম্যহীন বাংলাদেশ সেটা প্রতিষ্ঠা করার জন্য আসলে যেটা দরকার সেটা হচ্ছে কেবল প্রাতিষ্ঠানিক সংস্কার নয়, কেবল প্রাতিষ্ঠানিক সংস্কার দিয়ে এটা হবে না। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের জন্য ভাবুন, আসুন আমরা সকলে মিলে সেটা করতে পারি কিনা। সেটা করা অসম্ভব? অবশ্যই না। তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলাদেশের ইতিহাসের ইতিবাচক দিকগুলিকে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারব বাংলাদেশ পেরেছে একটি ফ্যাসিবাদী শাসনকে মোকাবেলা করে তাকে পরাজিত করতে পেরেছে। যখন সারা পৃথিবী জুড়ে গণতন্ত্রের পশ্চাৎযাত্রা, সেই সময় বাংলাদেশের মানুষ আসলে গণতন্ত্রের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছে, প্রাণ দিয়েছে। তাহলে সম্ভব। আসুন আমরা বরং ঐক্যের জায়গাটা চিহ্নিত করি, আমাদের মতো ভিন্নতার চেয়ে ঐক্যের জায়গাটাকে চিহ্নিত করি, সংস্কার কেবল প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বিবেচনা না করি এবং নির্বাচন শুধুমাত্র আনুষ্ঠানিকতা হিসেবে ক্ষমতায় যাওয়ার বিষয় বিবেচনা না করে আসুন সকলের অংশগ্রহণের জায়গাটা তৈরি করি, গণতন্ত্র রক্ষার প্রক্রিয়া হিসেবে যেন আমরা নির্বাচনকে বিবেচনা করতে পারি। সেইটাই হচ্ছে আজকে এবং আগামীকাল ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের পক্ষ থেকে এই আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ আশা করছি আমরা যে তাদের মধ্যে এই আলোচনার জায়গাটা তৈরি হবে, তারা চিহ্নিত করবেন, তারা কথা বলবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন, আমাদেরকে সংযুক্ত করবেন, সকলকে সাথে নিয়ে অগ্রসর হবেন। সেই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক আলী রিয়াজ। আমি কোনো পুনরাবৃত্তি করব না সঞ্চালক হিসেবে। আমি শুধু ধন্যবাদ জানাই ডক্টর মুস্তাক খানকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে নির্দেশনার জায়গাগুলো, কাজ করার জায়গাগুলো নির্দিষ্ট করবার জন্য। ধন্যবাদ জানাই অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে আমাদের এই পরিবর্তনের ঐতিহাসিক মাত্রাটি দেখিয়ে দেবার জন্য। ধন্যবাদ জানাই অধ্যাপক আলী রিয়াজকে যে সংস্কার এবং নির্বাচনের মধ্যকার যে জৈবিক সম্পর্ক,
যেটা দ্বান্দ্বিক নয় বরঞ্চ জৈবিক সহযোগী সম্পর্ক, সেটি তুলে ধরবার জন্য আমরা এখন চলে যাব পরবর্তী সেশনে। আমি সেই সেশনের দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান করছি বিশিষ্ট বক্তা এবং গণবুদ্ধিজীবী ডাক্তার জাহিদুর রহমানকে। অনুষ্ঠান চলমান থাকবে, আমরা কোনো চা বিরতি দিচ্ছি না, বাইরে চা নাস্তা বিস্কিটের ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা যেহেতু একটু সময় অতিক্রান্ত হয়েছে, আমরা রানিং এই দুইটা অধিবেশন একত্রে চলবে। জুম্মার নামাজের পরে আমাদের এখানে যে খাবার ব্যবস্থা এক ফ্লোর নিচে ক্যাফেটেরিয়ায় হবে। জুম্মার নামাজের পরে দ্বিতীয় এই অধিবেশনের পরের অংশটা চলবে, যেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ এই অধিবেশন এবং সেই অধিবেশনে কথা বলবেন, উপদেষ্টাগণ কথা বলবেন। আপনারা ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকবেন। দ্বিতীয় অধিবেশনের শুরুতে আবার আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উদ্বোধনী বক্তৃতা, সেটা আবার আমরা দ্বিতীয় অধিবেশনের শুরুতে প্রচার করব। আমি আহ্বান জানাচ্ছি ডক্টর জাহিদুর রহমানকে এই পর্বের দায়িত্ব নেওয়ার জন্য। ডক্টর জাহিদুর রহমান খুবই সুপরিচিত জনপ্রিয় ব্যক্তিত্ব। আমি শুধু একটু জানিয়ে রাখতে চাই যে আমাদের পরের সেশন মানে ডায়ালগ সেশন 1 সংলাপ অধিবেশন 1 সেটা এখন শুরু হবে। এই সংলাপ অধিবেশনটাকে আমরা যেভাবে সাজিয়েছি, আমরা মঞ্চে আমাদের যারা নির্ধারিত সংলাপে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ তারা ইউ শেপ, গোল টেবিল তো দেওয়া সম্ভব না, তারা সবাই মঞ্চে ইউ শেপে বসবেন, তারা পরস্পরের মধ্যে আলোচনা করবেন, আমরা সামনে বসে দেখব। তারা এখানে